আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। আজকে খুব স্পেশাল একটি রোমান্টিক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গল্প পাঠে আমি আছি ইফতি, আর সম্পাদনার দায়িত্বে আছেন জীবন ভাই। চলুন শুরু করি। তুমি আমার কি রিলেটিভস, বন্ধু, শত্রু, গার্লফ্রেন্ড, বউ? না, তেমন কিছু নও তুমি আমার। তাহলে কি হও? তুমি শুধুই আমার এক 15 বছর বয়সী স্টুডেন্ট, আর আমি তোমার 28 বছর বয়সের টিচার। তাহলে তো তুমি আমার স্টুডেন্ট, আমি তোমার শিক্ষক। শুনেছি শিক্ষকের মাঝে বাবার প্রতিচ্ছবি থাকে, আমার মাঝেও আছে। প্রত্যেকটি স্টুডেন্টকে নিজের ছেলে মেয়ের মতোই মনে করি। তাহলে তোমায় কেন তা মনে করতে পারি না? কেন পারি না? আমার কল্পনাতেও আমি তা ধারণ করতে পারি না। কেন? কারণ আমি যে তোমায় চাই, অতিরিক্ত চাই। আমার কাছে চাই, ঠিক আমার ডান পাশে চাই, আমার হাতে তোমার হাত চাই, আমার বুকের মাঝে তোমায় চাই। লজ্জাজনক, তাই না? জানি লজ্জাজনক। মানুষ জানলে থুথু দেবে আমার মুখে। কারণ আমি এক নাবালিকা মেয়ে যে কিনা হয় আমার স্টুডেন্ট, তাকে চাই। কি করার, তাও যে তোমায় চাই। প্রতি সেকেন্ডে চাই, অনেকভাবে চাই। মজনু যেমন চায় লাইলিকে, তেমন আমি চাই তোমাকে। ফারহাদ যেমন চাই শিরিনকে, তেমনই আমি চাই তোমাকে। মুগ্ধ যেমন চাই তিতিরকে, তেমনই আমি চাই তোমাকে। তিথি যেমন চাই প্রহরকে, ঠিক তেমনই আমি চাই তোমাকে। মেঘ যেমন চাই তারাকে, তেমনই আমি চাই তোমাকে। কাব্য যেমন চাই তানিশাকে, তেমনই আমি চাই তোমাকে। মানুষ যেমন চায় অক্সিজেন, তেমনই আমি চাই তোমাকে। পৃথিবী যেমন চাই আকাশকে, তেমনই আমি চাই তোমাকে। মাছ যেমন চায় পানিকে, তেমনই চাই তোমাকে। শব্দ চাই বাক্যকে, ঠিক তেমনই আমি চাই তোমাকে। ঠিক শুনেছ, তোমাকে চাই। অতিরিক্ত চাই, পাগলের মতো চাই। যদি প্রশ্ন করো কতটা চাও, তাহলে আমার জবাব হবে, তুমি যদি বলো আকাশের চাঁদটা এনে দাও, আমি সেই চাঁদ আনতে যাব। জেনে নিও যে ওটা কখনো আনতে পারবো না। ঠিক এতটাই চাই তোমাকে। নেশা যেমন মাতাল করে মানুষকে, তেমনি তুমি মাতাল করেছ আমাকে। নেশা যেমন চড়ে বসে মস্তিষ্কে, তেমনি তুমি বসেছ আমার মস্তিষ্কে। বেহায়া আমি, তাই না? অনেক বেহায়া, তোমার জন্য বেহায়া। জানি না আমার এই বেহায়াপনা নিয়ে কতদিন বেঁচে থাকতে পারবো। যতদিন বেঁচে থাকবো তুমি থাকবে আমার বুকের মাঝে। যখন বুঝতে পেরেছিলাম তোমায় নিজের থেকে বেশি চাইতে শুরু করেছি, তখন ভেবেছিলাম তোমার যাওয়ার থেকে মাত্র মরে যাওয়াটাই শ্রেয়। কিন্তু ফ্যামিলিকে ছেড়ে কিভাবে মরবো? আমি ছাড়া যে তাদের কেউ নেই। জানি কখনো পাবো না তোমায়, কখনো ছুতে পারবো না তোমায়। তাও তোমায় এক নজর দেখতে পাই, তাই আমার বাঁচার প্রদীপ, তৃষ্ণার বাঁচার প্রদীপ। ডায়েরির প্রথম পৃষ্ঠায় পড়ে ফুপিয়ে কাঁদছে বেলি। চোখে মুখে দ্বিতীয় পেজে যাবে তখনই কারো পায়ের আওয়াজ শুনতে পেল। তড়িঘড়ি করে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে গেল। ডায়েরিটা যেখান থেকে নিয়েছিল সেখানেই ঢেকে রেখে দিল। কানে আওয়াজ আসতেই সামনে তাকালো। ইয়েস স্যার। এখানে কি করছো? কেউ আসেনি, তাই ভাবলাম একটা বই পড়ি। এত তাড়াতাড়ি কেন এসেছো? কাল থেকে সবার সাথে আসবে। যাও, নিজের জায়গায় যাও। তাড়াতাড়ি সেখান থেকে এসে নিজের জায়গায় বসলো বেলি। যার ধমকে বেলি ভয় পেল সে হলো বেলির বাসার এবং স্কুলের শিক্ষক তৃষ্ণা মঞ্জিল। বেলি আনমনে ভাবছে যে তৃষ্ণা স্যার কাউকে এতটা ভালোবাসে। ভাবা যায়, তাও তার থেকে 11 বছরের ছোট্ট এক মেয়েকে। আবার কিনা সে তার স্টুডেন্ট। যাই হোক, মেয়েটা ভাগ্যবতী যে স্যারের এতটা ভালোবাসা পাচ্ছে। স্যারের জন্য খারাপও লাগছে, তার এই ভালোবাসা কেউ ভালো চোখে দেখবে না, আর কেউ মানবেও না। বেলি আওয়াজ পেয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, জি স্যার। কালকের পড়াগুলো রিভিশন দাও, সবাই আসলে একসাথে টেস্ট দিও। ওকে স্যার। স্যার আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল। ভাবতে লাগলো বেলি, এই তৃষ্ণা স্যারটা না একদম অসহ্য করতে পারে না আমায়। জানি না কেন, আমি তো কখনো স্যারদের সাথে খারাপ বিহেভ বা দুষ্টুমি করি না, তাই সকল স্যার ম্যাম আমায় বেশ পছন্দ করে। কিন্তু তৃষ্ণা স্যার আমায় একদম পছন্দ করেন না। কিন্তু আমার স্যারটাকে ভালোই লাগে। স্যার হিসেবে বললে হি ইজ আ ব্রিলিয়েন্ট টিচার। যে কোনো প্রশ্নের অ্যান্সার তার কাছে আছে। ওনার কথার স্টাইল, চলার স্টাইল, বিহেভ সবার চোখ ধাঁধানোর মতো, এবং সে নিজেও এক আইটেম। উপস, কি যে বলি। মানে সে দেখতে যথেষ্ট সুপুরুষ। লম্বায় 6 ফুট তো হবেই, চেহারার গঠন গোল, চোখ দুটো অসম্ভব সুন্দর, সিল্কি চুলগুলো বেশ বড় রেখেছে। স্যারের বয়স কেউ ধরতে পারবে না। সবার সাথে ভালোভাবে মিষ্টিভাবে কথা বলে, কিন্তু আমার সাথে রেগে কথা বলে।
কখনো নরম সুরে বা হেসে কথা বলেনি। স্যারেরা যথেষ্ট বড় লোক। ঢাকার বসুন্ধরা এলাকায় তাদের নিজেদের বাড়ি আছে 8 তলা। আরও আছে, সেটা তো অন্যান্য টিচারদের মুখ থেকে শুনেছি। গাড়িও আছে, বাট কয়টা তা জানি না। কিন্তু একটা গাড়ি স্যার ইউজ করে, ডার্ক কালারের। মাঝে মধ্যে গাড়িটা নিয়ে বের হয়। এতটা বড়লোক হওয়ার পর স্যারের সেই ব্যাপারে কোনো অহংকার নেই। সাদামাটা ভাবেই সে চলাফেরা করে, কিন্তু স্টাইলের দিক থেকে নড়াচড়া। স্টাইল করা মেবি স্যারের রক্তে মিশে আছে। বাসেও কখন অগোছালোভাবে দেখিনি স্যারকে। ভাবতে ভাবতেই নিজের জগতে চলে এসেছে। পাশে যে কয়েকটা মেয়েরা চলে এসছে সেদিকে খেয়ালই করিনি। কিছুক্ষণ পর স্যার এলো। আমার দিকে তাকাতেই মুখটা ঘুরিয়ে বাকি স্টুডেন্টের দিকে মুচকে এসে তাকালো। আমার না খুব কান্না পাই স্যারের এমন করাতে। অন্য স্টুডেন্টদের মতো কি আমায় ট্রিট করা যায় না? এতটা খারাপ আমি? টেস্ট দিলাম, কিন্তু বেশি ভালো হয়নি। কিভাবে ভালো হবে? কাল তো পড়তেই বসিনি। বসে বসে অনলাইন গেমস খেলেছিলাম আর বাবার সাথে রাত 2টা অবধি নানান গল্প জুড়েছিলাম। সবাই ক্লাস 9-এর ব্যাচ, মোট 19 জন। শুধু আমি 8-এর। আমার ব্যাচের স্টুডেন্টসরা ছেলে মেয়ে একসাথে পড়ে, তাই স্যার এই ব্যাচের সাথেই পড়ায়। কারণ এই ব্যাচে শুধু মেয়েরা। অবশ্য আমার কোনো প্রবলেম হতো না ওদের সাথে পড়তে, বাট স্যার ওদের সাথে পড়তে দেয় না। এখানে সকল মেয়েদের বয়স 17-18 তো হবেই। একা আমি একটু বেশি কম বয়সী, তাই সবাই পিচ্চি বলে সম্বোধন করে। কিন্তু আমার পিচ্চি শব্দটা মোটেই পছন্দের না। স্যার কাল খাতা দেখে জানাবে কার টেস্ট কেমন হয়েছে। আমি আগে থেকে জানি আমার টেস্ট সকলের থেকে বাজে হয়েছে। স্যার সকালে খাতার বাড়ির কাজ লিখে দিচ্ছে আর মিষ্টি করে মুখের দিকে তাকিয়ে আছে। বাড়ির কাজ লিখে দিলাম, পরে আসবে, ঠিক আছে? সবার বাড়ির কাজ লিখে দিল। আমার বাড়ির কাজ লেখার সময় স্যারের ফেসটা বুম হয়ে রইল। করলা খেলে মুখের এক্সপ্রেশন যেমন হয় আর কি, আজীব। আমার দিকে তাকায়ও না। আমার চেহারায় কি কালি মাখা নাকি? আমি তো সব স্টুডেন্টসদের মতো। আমি তো কোনো খারাপ বিহেভ করিনি স্যারের সাথে, তাও আমায় দেখতে পারে না কেন? এই কথাটা স্কুল কোচিংয়ের সকল স্টুডেন্টসই জানে যে তৃষ্ণা স্যার বেলিকে একদমই সহ্য করতে পারে না। অবশ্য বেলি কোনো খারাপ বিহেভ করেছে স্যারের সাথে, এটা সবারই ভাবনা। কিন্তু আমি তো স্যারের চোখের দিকে তাকিয়েও জীবনেও কথা বলিনি। খারাপ বিহেভ তো দূরের কথা। সামনে বাসায় গেট দিয়ে আবার আগে আমি বেরিয়ে এলাম। স্যার একটা ফ্ল্যাটে থাকেন 4 তলায়, সেখানেই পড়ান আমাদের। এই ফ্ল্যাটটা স্যার কিনেছেন যাতে আমাদের পড়াতে প্রবলেম না হয়, আর কোনো অভিযোগ যাতে না আসে। দুপুর 2টায় পড়তে এসেছিলাম, এখন 4টা বাজে। হঠাৎ পেছনে ফিরে উপরে চোখ পড়তেই দেখলাম স্যার বারান্দার রেলিং ধরে এদিকেই তাকিয়ে আছেন। আমাকে ঘুরতে দেখে স্যার ভেতরে চলে গেলেন। মাঝে মাঝে আমার খুব কান্না পাই স্যারের বিহেভে। কি করেছে আমি ওনার সাথে? আমাকে পড়াতে না চাইলে বললেই তো হয়। আমি তো এতটা অবুঝ না যে বুঝতে পারবো না। আমি না হয় অন্য টিচার খুঁজে নেব। ঢাকায় তো আর স্যার আমার সাথে এমন বিহেভ করে? ও বলতেই ভুলে গেছি, বর্তমানে আমরা চট্টগ্রামে আছি, কিন্তু আগে ঢাকায় ছিলাম আর স্যারও সেখানে থাকতো। যখন আমরা ঢাকায় ছিলাম তখন আব্বু আমায় তৃষ্ণা স্যারের কাছে পড়তে দিয়েছিল। স্যার টাকা ছাড়া অনেক স্টুডেন্টস পড়াতো। স্যারের বাবা তো প্রায় সময় চিল্লাতো যে আমার এত বড় ব্যবসা কে দেখবে, তুই শিক্ষকতা ছেড়ে আমার ব্যবসায় হাত লাগা। কিন্তু স্যার পাত্তা দিত না, কারণ তার শিক্ষক ক্যারিয়ার অনেক পছন্দের। তখন আমি 7-এ পড়ি। প্রথমত স্যার ভালোভাবে কথা বলতেন, মিষ্টিভাবে কথা বলে বোঝাতেন। কোনো কিছু না বুঝলে হাসি মাখা মুখে 100 বার বোঝাতেন। মাঝে মাঝে তো গল্পও শোনাতেন, আর প্রায় সময় আমায় গান শোনাতেন। অবশ্যই ভালোবাসার গান শোনাতেন, কিন্তু আমার কাছে সেই গানগুলো বোরিং লাগতো। কিন্তু তাও মুচকে এসে শুনতাম। ধীরে ধীরে স্যারের ব্যবহার চেঞ্জ হতে থাকে। গান তো দূরের কথা, পড়ার ব্যাপার ছাড়া আর কোনো কথাই বলতেন না। আর হঠাৎই আমার উপর চিল্লিয়ে উঠতেন। স্যারের কাছে 8 মাস পড়ার পর যখন 8-এ উঠব, তখন বাবার কাজের জন্য ট্রান্সফার হতে হয় চট্টগ্রামে। আমি তো অনেক খুশি হয়েছিলাম যে তৃষ্ণা স্যারের কাছে আমায় আর পড়তে হবে না। সকালে আমার চলে যাব ঠিকই, তার আগেই সন্ধ্যায় আব্বুকে স্যারকে ফোন করে বলে দেয় যে আমি আর পড়ব না। স্যার কি বলে তা জানি না, কিন্তু আব্বু বলেছে যে স্যারের বাসায় গিয়ে বইগুলো নিয়ে আসতে। আমিও ভাবলাম যে লাস্টবার স্যারকে সালাম দিয়ে আসবো। বিকেল দিকে আমি স্যারের বাসায় যাই। বিল্ডিংয়ের 8 নম্বর ফ্ল্যাট ছিল স্যারদের। স্যারদের ফ্ল্যাটটা সব ফ্ল্যাট থেকে আলাদা ছিল, সুন্দর বললেও কম হবে। আমি গিয়েই দেখি স্যারের আম্মু মানে আন্টি ডাইনিংয়ে খাবার বাড়ছে আর আঙ্কেল নিউজ পেপার পড়ছে। পাশে স্যারের বোন বসা, আর কেউ ছিল না। আন্টি আমায় দেখে বলল, বেলি, তোমার স্যার স্টাডি রুমে। আমি স্টাডি রুমের দিকে এগিয়ে গেলাম, দেখি স্যার চেয়ার মাথা হেলান দিয়ে চোখ বুজে আছেন। মেবি মাথা ব্যথা ছিল। স্যার, আমি বেলি, আসবো?
স্যার চোখ বোঝা অবস্থায় বললেন, কাম। টেবিলের উপর সকল বইগুলো রাখা ছিল। আমি বইগুলি গুছিয়ে নিলাম। স্যার, এবার স্যার আমার দিকে তাকালেন। চোখগুলি ভয়ঙ্কর লাল ছিল। এমন লাল থাকার কারণ সেদিনও বুঝিনি, আর আজও বুঝি না। নিচু স্বরে বললাম, স্যার আমি চলে যাব কাল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কিন্তু স্যার কিছু বললেন না। যেমনভাবে ছিলেন ঠিক তেমনভাবেই তাকিয়ে আছেন। আমি চলে যাচ্ছিলাম, তখনই স্যার ডাকলেন, বেলি। আমি পেছনে তাকাতে দেখি স্যার আমার সামনে। কিছু বলার আগেই স্যার আমার মাথাটা তার বুকের সাথে মিশে ধরে আমার মাথায় ধীরে ধীরে হাত বোলাতে লাগলেন। পড়ালেখা মন দিয়ে করো, নিজের যত্ন নিও, দুষ্টুমি একদম করবে না, সারাদিন খেলাধুলা করার প্রয়োজন নেই, আম্মা আব্বুর কথা শুনবে, আর আইসক্রিম একদমই খাবে না, রাস্তাঘাটে চলাফেরা কম করবে, ওখানেও সাবধানে থাকবে, আর তাড়াতাড়ি বড় হওয়ার চেষ্টা করবে। হয়তো কেউ তোমার বড় হওয়ার অপেক্ষা করছে, অনেক অপেক্ষা। স্যারের ভয়েসটা কেমন জানি লাগছিল, কেমন অদ্ভুত ছিল ভয়েস, যেখানে হয়তো কোনো কষ্টের অভিমানের আর্তনাদ ছিল। আমি স্যারের বুকেই মাথা নাড়লাম। স্যার আমার মাথাটা তার বুক থেকে সরিয়ে আমার গালে হাত রাখলো। স্যারের হাতগুলি অসম্ভবভাবে কাঁপছিল, আর তা অনেক। আমার গাল দুটি শক্ত করে ধরে কপালে চুমু দিয়ে বললেন, ভালো থেকো বেলি। কথাটা বলেই স্যার স্টাডি রুম থেকে চলে গেলেন। আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম। কেন জানি সেদিন প্রচণ্ড খারাপ লেগেছিল। কেন খারাপ লেগেছিল তা আজও বুঝিনি। সব বইগুলি গুছিয়ে নিয়ে বেরিয়ে এলাম। সকালে ট্রাকে করে আমাদের সকল সামান গোছানো হলো। চলে যাব, তখনই দেখি স্যার আমার দিকে তাকিয়ে আছে। আমি স্যার বলে ডাকলাম। সে একই ভঙ্গিতে তাকিয়েছিলেন। আমি হাতে ইশারা জানালাম, ভাই। স্যার কোনো কথা না বলে ভেতরে চলে গেলেন। আমরাও এসে পড়লাম চট্টগ্রাম। ধীরে ধীরে দিন যেতে লাগলো। আমিও এইটে উঠলাম। আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম যে তৃষ্ণা স্যার নামে একজন শিক্ষক ছিলেন, যিনি আমায় পড়াতেন। 7 থেকে 8 মাস পর স্যারকে আমাদের স্কুলে দেখলাম, তাও আমার ক্লাসে। তখন লাস্ট ক্লাস ছিল আমাদের। প্রিন্সিপাল স্যার তাকে সকল স্টুডেন্টসের সাথে পরিচয় করাচ্ছিল। আমি তো অবাকের সাথে প্রচণ্ড খুশি। বসা থেকে উঠে দাঁড়িয়ে স্যারকে সালাম দিলাম, বাট স্যার কিছুই বললেন না। তারপর বাবা কি মনে করে আমার তৃষ্ণা স্যারের কাছে পড়তে দিয়ে দিলেন। আমি তো এটাই ভেবে পাই না, স্যারদের নিজেদের বাড়ি ঢাকায়, তো এখানে থাকার মানেটা কি? হাঁটতে হাঁটতে কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়লাম। সামনে আমার আব্বু। দৌড়াতে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম। আব্বু। প্রিন্সেস। কথাটা বলি আব্বু আমার 2 হাতে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিল। কোথায় যাচ্ছিলে? এই তো বাজারে। আমিও যাব। ঠিক আছে, কিন্তু আমার হাত ধরে থাকবে, বুঝেছ? জি, চলো। কাঁধে ব্যাগ নিয়েই আব্বুর সাথে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার মোড় থেকে আব্বু আইসক্রিম কিনে দিল। আমি খাচ্ছি, আর আব্বু নানান জিনিস কিনতে ব্যস্ত। সুপার হিরো আমার আব্বু। আমরা এতটাই বড় লোক নই, মিডল ক্লাস ফ্যামিলি বিলংস করি। আব্বু একজন সাধারণ ব্যাংকার, আম্মু হাউস ওয়াইফ। তারপরও আমাদের এইটা হ্যাপি ফ্যামিলি। আমি, আম্মু আর আব্বু। আম্মুর 49 বছর বয়স, আব্বুর 55 চলছে। বাজার করে বাপ মেয়ে বাসায় চলে আসলাম। নানান কথা দুষ্টুমি করে সন্ধ্যা পার হতেই পড়তে বসতে হলো। এই বছর শেষের দিকে আর কয়েক মাস পরেই আমার জেএসসি এর এক্সাম। টেনশন তো প্রচুর হয়, কিন্তু তৃষ্ণা স্যার যেভাবে বুঝিয়ে বললেন তাতে সব টেনশন নিমিষে গায়েব হয়ে যায়। স্যার অনেক পড়া দেন আমায়, যেটা আমি কখনো পড়ে যেতে পারি না প্রাইভেটে। কিন্তু স্কুলে স্যারের ক্লাসের পড়া পড়ে যাই, কারণ স্যার মারেন পড়া না দিলে। আমি এখনও মায়ের খাইনি, কারণ অলওয়েজ পড়ে যাই তাই। কিন্তু এই চ্যাপ্টার আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রাইভেট পড়তে গেলাম, তখন শিখবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছে। এভাবেই ইংলিশ আর গণিতে আমি অনেক কাঁচা। হঠাৎ মনের টনক নড়তেই মায়ের ফোনটা লুকিয়ে টিপতে লাগলাম। আমার একটা গোপন অ্যাকাউন্ট আছে ফেসবুকে, যেটা আমি ছাড়া কেউ জানে না। যেই ভাবার সেই কাজ, লগ ইন করলাম। সাথে সাথেই ক্রাশের পিকচার সামনে। ফ্যান পেজ থেকে আপডেট হলো মাত্র। এই ছেলেটাকে আমার এত কেন ভালো লাগে? সারাদিন বসে বসে পিক দেখলেও দেখার ফুরাবে না। উফ, যদি রিয়েলেও দেখতে পারতাম। কারোর এখানে আসার আওয়াজ পেতেই ফোন রেখে ঘুমিয়ে পড়ার অ্যাক্টিং করলাম। মা এসে চিল্লাতে শুরু করলো, বেলি খাবি আয়, আর একবার ডাকতে আসতে হলে দুধ খেতে দিব না। আমি লাফ দিয়ে উঠে মায়ের পিছে পিছে যেতে লাগলাম, কজ আমি দুধের ভক্ত। খাওয়া দাওয়া করে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকালে মায়ের ডাকে। মা চেঁচাচ্ছে, বেলি 6টায় ক্লাস আরম্ভ হয়তো। এখন 5:27 বাজতে চললো। কখন রেডি হবি আর কখন খাবি? প্রতিদিন দেরি করে স্কুলে যেতে কি তোর ভালো লাগে? শরম তো করে। মহিমানটির মেয়ের থেকে কিছু শেখ।
আমি তাড়াহুড়ো করে রেডি হতে ব্যস্ত, মাও আমায় রেডি করাতে ব্যস্ত। ব্যাগে মা টিফিন ভরে দিল আর হাতে 20 টাকা দিয়ে বলল পুরো টিফিন বক্স যেন খালি পাই। আমি মাথা নাড়িয়ে দৌড় দিলাম। মাত্র 15 মিনিট বাকি। আমার দৌড় কে আর দেখে? দৌড়াতে দৌড়াতে চুলও অলিয়ে যাচ্ছে, তাতে আমার কি, আমি দৌড়াতে ব্যস্ত। তারপর অনেক অবসানের পর পৌঁছালাম আমি, কিন্তু লেট। গেটে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ অলরেডি শপথ পাঠ চলছে। কিছুক্ষণ পর আমার সাথে আরও কিছু ছেলে মেয়ে ছিল, সবাই ভেতরে প্রবেশ করিয়ে গেট সহ সাইডে দাঁড় করিয়ে রাখলো, যা আমার সাথে প্রতিদিন হয়। পাশের ছেলে মেয়েগুলি মুখ ঢাকতে ব্যস্ত ব্যাগ দিয়ে। শুধু আমি একমাত্র ব্যক্তি যে নর্মালি সামনে তাকিয়ে সবার হাসাহাসি দেখছি। শপথ পাঠ শেষ হতেই প্রার্থনা শুরু হলো। শিক্ষার্থীরা সারি বেঁধে লম্বা লাইনে দাঁড়িয়ে, ঠিক তাদের সামনে সকল স্যার ম্যাডামরা দাঁড়িয়ে। তাদের মধ্যে তৃষ্ণা স্যারও আছেন ম্যাডামদের পাশেই। আমাদের স্কুলে তৃষ্ণা স্যার একটু বেশি ইয়াং অন্যান্য টিচার্সদের ক্ষেত্রে, যার কারণে ক্লাস 10 এর আপুরা স্যারকে প্রচুর জ্বালায়। 9-এরও অনেক আপুরা এমন, অনেকবার স্যার বিচার দিয়েছে এই মেয়েদেরকে নিয়ে। জাতীয় সঙ্গীত গাওয়া হতেই সবাই লাইন হয়ে নিজেদের ক্লাসে যেতে লাগলো। ওদের যাওয়া হতেই আমাদের শারীরিক শিক্ষা স্যার এসে বলতে লাগলেন, এই যে তোমরা আজও লেট, কাল থেকে লেট করলে আর স্কুলে ঢুকতে দেওয়া হবে না, গেট থেকে বাসায় পাঠিয়ে দেওয়া হবে। যথারীতি মাথা নাড়লাম, কারণ প্রতিদিন শুনতে হয়। যাও ক্লাসে। দৌড় দিতে শুরু করলাম কাঁধে ব্যাগ নিয়ে। যেতে যেতে তৃষ্ণা স্যারের সাথে দেখা হলো। মেবি রেগে আছে। আমার দিকে রাগী চোখে তাকিয়ে আমি মুচকে এসে সালাম দিলাম। ক্লাসে স্যার অলরেডি ঢুকেছে। দরজায় আমাকে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। ক্লাসের অনেকেই মিটিমিটি হাসছে। অবশেষে ক্লাসে ঢুকে পারলাম। পিছনের ব্যাচে হাসানের সাথে বসলাম। অনেক ফ্রেন্ডলি একটা ছেলে, আমার বেস্ট ফ্রেন্ডও বলতে পারো। আর কারোর সাথে আমার এত ভাবও নেই, শুধু ও ছাড়া। তারপর 4টা ক্লাস শেষ করলাম, কিন্তু ক্লাসে দাঁড়াতে হয়েছে। আবার কিছু ক্লাসে এর পড়া পেরেছি। টিফিন টাইম দিতেই আমি টিফিন রুমে যেতে শুরু করলাম। সাথে হাসান তো আছেই, ওরও আমি ছাড়া তেমন কোনো ফ্রেন্ড নেই, তাই আমিও হাসানের বেস্টি। দুজন মিলে টিফিন রুমের পেছনে টেবিলে বসলাম। বক্স খুলতে আমার কান্না পাচ্ছে। মা সবজি দিয়েছে রুটির সাথে, তাও তেল ছাড়া রুটি। আমি জানি মা ইচ্ছে করে দিয়েছে যাতে ক্ষুধায় জোর করে এগুলো খাই। ঘরে ডিম থাকতেও কেন সবজি দিল? না, খাবো না। রেগে বক্স নিয়ে টিফিন রুম থেকে বেরিয়ে আসলাম। পেছনে হাসান, কিরে বেলি, কি হয়েছে, খাবি না টিফিন? না, দেখ না মা কী সব সবজি দিয়েছে। আচ্ছা, আমার থেকে খাবি আয়। না, তুই খা, আমি খাবো না। ক্ষুধা অনেক লেগেছে। পাশে দাঁড়িয়ে আছেন হাসান। দুজনের নিচে তাকিয়ে আছি। অনেকে মাঠে খাচ্ছে ক্যান্টিন থেকে কিনে। আমারও তো 20 টাকা ছিল, যেই ভাবার সেই কাজ। 20 টাকা নিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে দৌড় দিলাম। পেছনে হাসান দৌড়াচ্ছি আর হাসছি দুজনে। সিঁড়ি বেয়ে নামছিলাম দৌড়িয়ে, তখনই মাহবুব স্যার ধমক দিতে দিতে উঠল, এইভাবে দৌড়াচ্ছে কেন? তৃষ্ণা স্যারও ছিলেন মাহবুব স্যারের সাথে। আমি আর হাসান অপরাধীর মতো দাঁড়িয়ে। স্যার, ক্যান্টিনে যাচ্ছিলাম। তো শান্তভাবে যাও, এই শীতকালে ফ্লোরে পড়ে গেলে প্রচণ্ড ব্যথা পাবা, বুঝেছ? জি স্যার। মাহবুব স্যার চলে যাচ্ছে, বাট তৃষ্ণা স্যার সামনে দিয়ে দাঁড়িয়েও যেতেও পারছি না। হঠাৎ স্যারের আওয়াজে তার দিকে তাকালাম। হাসান, জি স্যার। যাও টিফিন করো। ওকে স্যার। হাসান চলে যাচ্ছে দৌড়ে। আমি তো দাঁড়িয়ে আছি মাথা নিচু করে। এভাবেই আমি তৃষ্ণা স্যারকে বড্ড ভয় পাই। কোথায় যাওয়া হচ্ছিল? স্যার স্যার ক্যান্টিন। টিফিন দেয়নি আন্টি? যে দিয়েছে। তো সবজি খেতে ইচ্ছা হয় না? স্যার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, জ্যাকেট কি কোমরে বাঁধার জন্য? আমি তাড়াতাড়ি জ্যাকেট কোমর থেকে ছুটিয়ে গায়ে পরে নিলাম। স্যার ভারী আওয়াজে বলে উঠলেন, কাম উইথ মি। অতঃপর কেয়ার করার স্যার যাচ্ছে আর আমি তার পেছনে। মেবি স্যারের বুকের একটু নিচে পড়ব লম্বায়। বুঝাই যাচ্ছে কি লম্বা স্যারটা। স্যার আমায় অফিস রুমে নিয়ে যাচ্ছে, যেখানে সকল স্যার ম্যাডাম বসে আড্ডা দিচ্ছেন। আমি কিছু বলতে পারছি না যে ওখানে কেন নিচ্ছে। স্যার অফিস রুমে ঢুকলেন। আমি গেটের কাছে দাঁড়িয়ে। স্যার আমার সামনে এসে বললেন, হোয়াট, কাম। আমি পিছু পিছু যেতে লাগলাম। রুমে প্রবেশ করতেই সকলকে সালাম দিলাম। বড় এক টেবিলে চেয়ারে বসে স্যারেরা ব্রেকফাস্ট করছেন। অন্য একটি টেবিলে স্যার একটি বাক্স রেখে সামনে বসলেন আর আমার দ্বিতীয় পাশে বসতে ইশারা করলেন। আমি মাথা নিচু করে বসলাম। স্যার তার হাতের টিফিন বক্স আমার দিকে দিয়ে বললেন, পুরো ফিনিশ করো। আর আমার হাতের টিফিন বক্স নিয়ে খুলে খেতে শুরু করলেন। আশেপাশের টিচাররা আর চোখে তাকাচ্ছে। ময়ূরী ম্যাডাম তো জিজ্ঞাসা করেই বসলো, তৃষ্ণা স্যার, বেলিকে এখানে আনলেন যে?
স্যার খেতে খেতে শান্ত গলায় জবাব দিলেন, খেতে চাচ্ছিল না? কেউ আর কিছু বলল না। আমি বক্স খুলছিলাম না দেখে স্যার আমারও খেতে খেতে বলল, খাচ্ছ না যে? আমি নিম্ন স্বরে বললাম, স্যার আমি ক্যান্টিন থেকে খেয়ে নিতে পারবো। চুপচাপ খেতে থাকো। ভয় পেলাম স্যারের এত ভারী আওয়াজে, কবে যেন আমি মারাই যাই হার্ট ফিল করে। আমি বক্স খুলে দেখি বিরিয়ানি, আমি আর পাইকে মন খুলে খেতে শুরু করলাম। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে দেখার টাইম নেই। হঠাৎ তালুতে উঠে গেল খাবার। স্যার তো চিল্লি উঠলো, ইউ! তাড়াতাড়ি পানির বোতলের মুখা খুলে এগিয়ে দিল। আমি টক টক করে খেয়ে ফেললাম। খাবার তো কেউ নিচ্ছে না। ধীরে ধীরে খাও, ঠিক আছে? জি। আমি আবারও খেতে শুরু করলাম। স্যারের দিকে তাকাতেই দেখলাম স্যার আমায় দেখছিলেন মেবি। আমি তাকাতেই স্যার খেতে শুরু করলেন। আমি তো ভুলেই গিয়েছিলাম যে এটা স্যারের খাবার, আর আমি সব খেয়েই যাচ্ছি। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, স্যার আই এম সরি, আপনাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। আমি চামিচ দিয়ে খাচ্ছিলাম, খাবার নষ্ট হয়নি, আপনি কি খাবেন? কথাটা বলি ব্যাকল হয়ে গেলাম। আমার ছানা খাবার। স্যারকে জিজ্ঞাসা করলাম। মাথা নিচু করে আবারও খাচ্ছি। হঠাৎ স্যারের কথায় স্যারের দিকে তাকালাম। গ্লাসে কিছু খাবার রেখে দিও। আমি মাথা নাড়লাম। কিছু খাবার কি ফালানোর জন্য রাখবো? আজীব। আমি কিছু খাবার রেখে দিলাম। পেট ভরে গেছে। স্যার হয়েছে? পেট ভরেছে? জি। যাও, দেরি হচ্ছে ক্লাসের জন্য। স্যার আসসালামু আলাইকুম। আমি দিলাম দৌড়। আশেপাশে না দেখে দৌড়িয়ে যাচ্ছিলাম। হঠাৎ টিফিন বক্সের কথা মনে পড়তে আবার অফিস রুমের দিকে যাব, তখনই জানলার চোখ পড়তেই দেখলাম স্যার বিরিয়ানি খাচ্ছেন, তাও সেম চামচ আর সেম বাটি যেভাবে রেখে আসছিলাম। স্যার চোখ বুজে খাচ্ছেন। আমার কষ্ট লাগলো অনেক। মেবি স্যারের প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, আর আমি সব খেয়ে ছাড়বার করে দিলাম। ক্লাসে চলে এলাম। 3টা ক্লাস করে লাস্ট ক্লাস ছিল তৃষ্ণা স্যারের। আমি আর হাসান ড্রয়িং করছিলাম। তখনই স্যার প্রবেশ করলেন। দাঁড়িয়ে সালাম জানালাম। স্যার বসতে বললেন। বসে আমার শরীর থেকে ঘাম ঝরছে। আজ আমি পড়া পারি না, সাথে হোমওয়ার্কও করিনি। পড়া না পারলে হোমওয়ার্ক কিভাবে করব? ক্যাপ্টেন খাতা উঠানো শুরু করেছে। আমার রোল 4, সেই হিসেবে পড়া না পারলে অনেক হেনস্থা হতে হয়। খাতা ওঠানোর সময় আমার খাতা না থাকায় দাঁড়াতে হয়েছে। হাসান বসেছিল ও খাতায় নিচে। এদিক ওদিক তাকাচ্ছি, দেখলাম মাত্র 5 জন দাঁড়িয়েছে। প্রচণ্ড ভয় করছে। স্যার খাতা চেক করে প্রথম বেঞ্চ থেকে পড়া ধরা শুরু করলেন। পড়া না পারায় 5টা দুহাতে বাড়ি দিচ্ছেন কাঠের স্কেল দিয়ে। লাস্ট বেঞ্চে আসতেই বলে উঠলেন, খাতা আনুনি কেন? স্যার পড়া। আমাকে বলতে না দিয়েই স্যার বলে উঠলেন, নো এক্সকিউজ, হাত পাতো। আমি চোখ বন্ধ করে দুহাত এগিয়ে দিতেই টাস টাস করে আওয়াজ এলো 5টা। তখন মনে হচ্ছিল হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি স্যারের দিকে তাকাইনি, নিচে তাকিয়ে রয়েছে। পড়া বলো। আমি চোখ মুখ খিচে মাথা নাড়িয়ে বললাম, পারি না। বলেই হাত পেতে দিলাম। চোখ ভিতরে ঢুকিয়ে ঠোঁটে চেপে ধরেছে। এভাবেই হাত জ্বলে যাচ্ছে। এখানে আবার মরালে আমি আজ মরেই যাব। তখন আরও 5টা দুহাতে পড়ল। মনে হচ্ছিল কেউ কাটা জায়গায় লবণ ছিটিয়ে দিয়েছে। চোখে পানি টপ টপ করে ঝরছে। বসো। কাল থেকে যেন পড়ার হাতের লেখা মিস না হয়। আমি মাথা নাড়তেই স্যার অন্য সাইডে চলে গেল, আর আমি হাসানের দিকে ঘুরে লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। বড্ড ব্যথা করছে। হাসান আমার চোখ পুছিয়ে দিয়ে বলল, কাঁদিস না, আমরা তো জানি বেরিয়ে যাচ্ছে জান। বোতল খুলে হাতে পানি দিল হাসান। আমার ব্যথা মনে হচ্ছে আরও বাড়ছে। লাল লাল হয়ে যেই প্লেসে স্কেল লেগেছে। আমি ভালোভাবে চোখ মুছে নিলাম। স্যার পড়াতে শুরু করলেন, আর আমি বোঝার চেষ্টা করে যাচ্ছিলাম। স্যারের ক্লাস লাস্ট ছিল, ঘন্টা দিতেই ব্যাগ গোছানো শুরু করলাম। বাট হাতের ব্যথায় বইগুলো ধরতে পারছিলাম না। হাসান আমার ব্যাগ গুছিয়ে কাঁধে দিয়ে দিল। এখনও চোখ ফোলা। আমি হাসান কথা বলতে বলতে বেরিয়ে আসলাম। গেট দিয়ে বেরিয়ে আসবো তখনই স্যারের আওয়াজ পেলাম। আমি ঘুরে দাঁড়ালাম, বাট তার দিকে তাকাইনি। সালাম দিয়ে মাথা নিচু করে রাখলাম। বড্ড অভিমান লাগছিল, জানি না কেন, বাট তীব্র কষ্ট হচ্ছিল। হাতগুলি এখনও চলছে। সবাইকে মেরেছে, কেউ কাঁদেনি, কিন্তু আমি কেঁদেছি, কারণ আমায় অনেক জোরে মেরেছে। আওয়াজও অনেক হয়েছিল। এভাবে স্যার কখনো মারিনি, আজ মেরেছেন তাও হয়তো। টিফিন বক্স নাও। আমি হাত পেতে দিলাম বক্স দেওয়ার জন্য, বাট স্যার দিচ্ছিলেন না। মেবি আমার হাতের দিকে তাকিয়েছিলেন। স্যার দিচ্ছিলেন না দেখে আমি বললাম, স্যার বক্স। স্যার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হাসনাতের হাতে বক্স দিয়ে চলে যাচ্ছেন। আমি তো হাত পেতে রেখেছিলাম। হাসান বলল, দে ব্যাগে ঢুকিয়ে দিই, আর শোন বাসায় গিয়ে হাতে বরফ লাগাস, দেখ লাল হয়ে আছে কিনা। আর হাতটাও ফুলেও গেছে অনেকখানি। ব্যথাটা মনে হতেই তীব্র কষ্ট হচ্ছে।
হাঁটতে হাঁটতে চলে এলাম বাসায়। মা আমি এসে পড়েছি। মা রান্নাঘর থেকে জবাব দিলেন, রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে গোসল করে নে। জি। আমি রুমে গিয়ে ব্যাগটা রেখেই বিছানায় গা এলিয়ে দিলাম। চোখ বুঝতেই সে ভয়াবহ দৃশ্য, ঠাস ঠাস বাড়িগুলি। স্যারের পড়া না পারলে আমি আর কখন স্কুলে পা রাখবো না। গোসল করে নিলাম, হাতটা জ্বলছে এখনো। পানি ধরায় আরও তীব্র হয়েছে ব্যথাটা। দুপুরের খাবার মায়ের হাতেই খেলাম, নিজের হাত আর দেখাইনি। ঘুম দিলাম, চোখ খুলতে দেখলাম পাশে আম্মু আব্বু আর ডাক্তার আঙ্কেল। আমাকে জাগতে দেখেই আম্মু বকাবকি শুরু করে দিল। গায়ে তো জ্বর কীভাবে আসলো? দেখতো মুখের কি অবস্থা হয়েছে, আর এই হাতের অবস্থা কেন? কি হয়েছে হাতে? আমি আর কিছুই বললাম না। প্রচণ্ড খারাপ লাগছিল। রাত 8টা বাজতে চলল। এতগুলো ওষুধ খেয়ে আবার ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। বাবা আমার হাত ধরে বসে আছেন। সকালে আর স্কুলে গেলাম না। ব্যথাটা তীব্র হওয়ায় রাতে প্রচণ্ড জ্বর এসেছিল। এখন অনেকটাই ভালো লাগছে, বাট অতটা না। কেমন মাথাটা ভারী ভারী লাগছে। 12টার দিকে মা চিল্লাতে শুরু করলো, বেলি বেলি, তোর টিচার আসবে তোকে দেখতে। কথাটা শুনতেই আমি লাফ দিয়ে বাইরে আসলাম। কে আসবে মা? তৃষ্ণা স্যার আসবে। মা, স্যারও আসলে তুমি খাইয়ে পাঠিয়ে দিও, আমার শরীর একদম ভালো লাগছে না, ঘুমাবো। কথাটা বলেই ঘুমাতে চলে গেলাম। কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছি। মা অনেকবার ডেকেছেন, বাবাও ডেকেছেন, কিন্তু আমি ঘুমিয়েই ছিলাম। সকালে উঠতেই মা বলল, স্কুলে যাবি? না মা, কাল থেকে যাব। ফ্রেশ অনেকক্ষণ ছাদে ঘুরলাম। এখন অনেকটা ভালো লাগছে। শরীরের কোথালটা আর নেই। শুনেছিলাম মায়ের থেকে স্যার আমাকে একবার দেখার কথা অনেকবার বলেছেন। হাতটা এখনো কেমন যেন দেখাচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। স্যার নাকি বাবাকে ডাইরেক্টলি বলে দিয়েছে আমায় পড়তে যেতে। যাওয়ার ইচ্ছা না থাকলেও যেতে হবে। আজ মা স্যারের এই মাসের বেতনও সাথে দিয়েছে। মা শেষের দিকে তাই মেবি দিয়ে দিয়েছে। আমি একটা ডেইরি মিল্ক কিনে খেতে খেতে স্যারের বাসায় পৌঁছালাম। আজও আমি তাড়াতাড়ি এসেছি। দরজার কাছে কারোর জুতো নেই। এখন সবার আগে পৌঁছালে স্যার বকা দেবেন, তাই দরজার কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কেউ এখন আসছে না কেন? আমি ভেতরে ঢুকে টেবিলে বসে পড়লাম। কিছুক্ষণ পরগুলি দেখলাম স্যার না আসায় আমি রুমের দিকে উকি দিলাম। না, স্যার নেই। আমি কৌতূহল নিয়ে বই যেখানে থাকে সেখানে চলে এলাম। সে রুমটা অন্ধকার। লাইটের সুইচ খুঁজছিলাম কিন্তু পাচ্ছি না। স্যারের ডায়েরিটা সেই জায়গায় নেই। নিচু হব তখনই কারোর স্পর্শ পেলাম। কেউ পিছন থেকে আমার দু হাতের কবজি ধরল। আমি জোরেই চিৎকার দিয়ে উঠলাম, স্যার। অজানা ব্যক্তি আমার মুখ চেপে ধরল। হঠাৎ কানে আওয়াজ আসলো, ডোন্ট সাউন্ড। আমি ভয়ে চুপ করে রইলাম। ধীরে ধীরে আমায় তার দিকে ঘুরিয়ে নিল। আমি তাকে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। তাও অচেনা ব্যক্তিকে দেখার চেষ্টা করে ছাড়লাম না। ভয় আত্মাসত্ত্ব লাফ দিচ্ছে। আরে, আমি কিন্তু স্যারকে বলে দেব। অজানা ব্যক্তি কিছুই বলল না। আমার হাত দুটি ধরে উঁচু করতে লাগলো। সাডেনলি হাতে নরম ঠোঁটের স্পর্শ পেলাম। দু হাতে তালুতে চুমু খেয়েই যাচ্ছে অসংখ্য। আমি হাত ছোটানোর চেষ্টা করছি, কিন্তু সে আরো টাইট করে ধরে চুমু খাচ্ছে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, ভূত। সে আমার হাত দুটিতে টাইট করে ধরে চুমু খেয়ে ছেড়ে দিল। হঠাৎ দুগালে হাতের স্পর্শ পেলাম। সে আমার দুগালে হাত রাখল। হাতে হয়তো কিছু বেঁধে দেয়া আছে, মেবি ব্যান্ডেজ। ব্যক্তির ভয়েস শুনতে পেলাম, আই এম সরি পিচ্চি পাখি, আই এম রিয়েলি সরি। I am getting crazy, all because for you. ব্যক্তির ভয়েস অনেকটা স্যারের মতো শুনতে, কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না। সে আমার কপালে চুমু খেয়ে উদা হয়ে গেল হয়তো। আর কোনো আওয়াজ বা স্পর্শ পাচ্ছিলাম না। হঠাৎ লাইট জ্বলতেই সামনে তাকাতে দেখলাম স্যার। এখানে অন্ধকার কি করছো? আমি ঘেমে একাকার। কি ভেবেছিলাম? স্যার কেন হাতে যাবে? আল্লাহ মাফ করো। তাহলে কে ছিল? বই পড়তে এসেছিলাম। যাও টেবিলে গিয়ে বসো। আমি মাথা নিচু করে স্যারকে সালাম দিয়ে নিজের জায়গায় বসলাম। পড়া মাথায় ঢুকছিলই না, শুধু সেই কাহিনী মনে উকি দিচ্ছে। হঠাৎ পাশের 9-এর আপু বলে উঠল, স্যার আপনার হাতে কি হয়েছে? এত বড় ব্যান্ডেজ কেন? আমিও সাথে সাথে খেয়াল করলাম। স্যার জবাবে মুচকি সে নিজের পড়ানোতে মনোযোগ দিলেন, কিন্তু আমার মনোযোগ সেই অদ্ভুত কাহিনীতে। বাসে এসেও মাথায় সেই টেনশন। কে ছিল? কি ছিল? সত্যি ছিল না মিথ্যা? ডিনার করে মাত্র বেডে বসলাম। অনলাইনে ঢুকতেই কারোর মেসেজ পেলাম। নাম ছিল ক্রেজি হান্টার। আমি লোকটার আইডিতে ঢুকে শুধু একটা স্ট্যাটাস পেলাম, পিচ্চি পাখি, আই এম সরি ফর
হোয়াট আই ডিড। সাথে সাথেই মনে পড়লো অন্ধকারের লোকটার কথা। আম সরি পিচ্চি পাখি। আমি সাথে সাথে ইনবক্সে গেলাম। ইনবক্সে গিয়ে দেখলাম এই বয়সে ফেসবুক অ্যাকাউন্টও খুলেছ। আমি মেসেজ দেখিয়ে ভয় পেয়ে গিয়েছি। কাপা কাপা হাতে রিপ্লাই দিলাম, আপনি কি ভূত? স্যারের বাসার ভূত? নোপ, নিউ ভূত, নতুন ভূত। শুধু তোমার জন্য এই ভূতের জন্ম। আপনি কি আমায় চেনেন? কেন? আপনি তার স্ট্যাটাসটা কার জন্য লিখেছেন? যদি বলি তোমার জন্য। না, আসলে আপনি কথাটা 2 ঘন্টা আগে স্ট্যাটাস দিয়েছেন। কে একজন আমায় এই কথাটা বলেছিল হয়তো। বলেছে তো বলেছে। আর কয়টা বাজে? 11টা। এখন অনলাইনে কি? আমি ছাড়া আর কারোর সাথে মেসেজ করবে না। যাও ঘুমাও। কে আজব, চিনি না জানি না হুকুম দিচ্ছে আমায়। আমারও ঘুম পাচ্ছে, তাই ঘুমানোর প্রচেষ্টা করতে লাগলাম। এভাবেই চলতে লাগলো আমার দিনকাল। ধীরে ধীরে ভরে গেলাম সেই অন্ধকারের কারোর ঠোঁটের স্পর্শ। মাঝে মাঝে টাইপিং হতো অচেনা ক্রেজি হান্টারের সাথে। মা বাবা, পড়ালেখার বিকেলের খেলাধুলা, এগুলো দিয়েই পার হয়ে গেল জেএসসি। যত্ন করে পরীক্ষা হলে নিয়ে যেতেন, নিয়ে আসতেন আব্বু। আর স্যার তো বুঝিয়ে দিতেন, প্লাস 2 বেলা পড়াতেন। 1 মাসের মতো স্যারের বাসায় আর পড়তে যাওয়া হয়নি। ছাদে খেলতাম যখন তখন। প্রায়ই স্যারকে দেখতাম বারান্দায় রেলিং ধরে এখানেই তাকিয়ে থাকতেন। রেজাল্টের দিন আসলো, আমি তো প্রচণ্ড ভয় ছিলাম। হাত পা কাঁপছিল। জানতে পারলাম 4.89 পেয়েছি। খারাপ লেগেছিল প্রচণ্ড, বাট তাও 9-এ ভর্তি হলাম। ক্লাস অ্যাটেন্ড করা শুরু করলাম। ধীরে ধীরে কেমন এক ম্যাচিউরিটি ফিল আসছে গায়ে। আলাদা ফিলিং টানতো মনে। বান্ধবীদের প্রেমিয়ে আলাপ শুনতাম। কিছু মেয়ে ফ্রেন্ড হয়ে গেল 9-এ। হাসানও রিলেশনে জড়ালো নিম্মির সাথে। মাঝে মাঝে আমার ইচ্ছে হতো একটা প্রেম করার, বাট বাবার কথা চিন্তা করে আর এগুলোর মধ্যে নিজেকে জড়াই না। প্রাইভেটে যাওয়া শুরু করলাম। হাসানদের সাথেই মিলে পড়ি। আগে জানি না, বাট কিছুদিন যাবত আমার স্যারের চাহনিও কেমন যেন লাগে। নেশীয় কোনো পদার্থ সামনে থাকলে চোখ যেমন দেখায় ঠিক তেমন। স্যার কখনো আমার চোখের সাথে চোখ মেলাতেন না। সদা আমায় এড়িয়ে চলতেন, যেটা আমার কাছে আজকাল প্রচণ্ড যন্ত্রণাদায়ক। বুকে তীব্র কষ্ট হয় স্যারের ব্যবহারে। আমার ব্যাচের সব মেয়েদের সাথে স্যার হাসি মুখে কথা বলেন, শুধু আমায় বাদে। সব কপাল। কখনো ক্লাসে হঠাৎ স্যার দাঁড় করিয়ে মারতেন। কেন মারতেন? কিছুই করতাম না আমি। ধীরে ধীরে দিন যেতে লাগলো, আমিও বড় হতে লাগলাম। 10ম শ্রেণীতে উঠে এলাম। এখন দিনকাল অন্যরকম যায়। ফ্রেন্ডসদের সাথে মজা মাস্তি হাসি ঠাট্টা প্রপোজ তো পেলাম, কিন্তু মনের মতো ছিল না কেউই। আজ ক্লাসে নিম্মি, আমি আর হাসান এক বেঞ্চে একসাথে বসেছি। মধ্যে আমি আর 2 সাইডে প্রেমিক প্রেমিকাকে বসিয়েছি। নাহলে ওদের প্রেমী আলাপে আমার কান ফালাফালা হয়ে যাবে। তৃষ্ণা স্যারের ক্লাস, তাই আমি আর কোনো কথা বলবো না, কারণ স্যার আমায় এভাবেই পছন্দ করে না, দেখতেও পারে না। হাসান আর নিম্মি দুজন তো ফিসফিসানো আওয়াজে কথা বলেই যাচ্ছে। স্যার অনেকবার চোখ রাঙিয়ে তাকিয়েছে। আমি লিখছিলাম, হঠাৎ হাসান নিম্মিকে কিছু বলার জন্য আমার গায়ের সাথে অনেকটা ঝুঁকেছিল। আর আমি নিম্মির দিকে সাইড চাপতে নিচ্ছিলাম, তখনই জোরে এক আওয়াজ, ঠাস। থাপ্পড়টা আমার গালে পড়েছে, তাও স্যার মেরেছেন পুরো ক্লাসের ছেলে মেয়ের সামনে। আমি গালে হাত দিতেই দাঁড়িয়ে পড়লাম। আমার এখন প্রচণ্ড কান্না পাচ্ছে। সবাই আমার দিকে ড্যাব ডেবিয়ে তাকিয়ে। স্যার আমার দিকে তার হাতে থাকা চকটা ছুঁড়ে মারলেন। ডাস্টার হাতে নিয়ে চলে গেলেন ক্লাস থেকে। তখনও ক্লাসের 25 মিনিট বাকি ছিল। স্যার যেতেই সবাই হাসাহাসি শুরু করে দিল। আমি তো বুঝতেই পারলাম না থাপ্পড়টা কেন মারল। রুমের দরজা অফ করে বিছানায় আধো শোয়া হয়ে আছি। লাইট অফ, কানে ইয়ারফোন। খারাপ লাগছে প্রচণ্ড। স্যার অনেকটা পচা। তৃষ্ণা স্যার অনেক পচা। গালে 5 আঙ্গুল বসে আছে। এত জোরে কেউ মারে, পুরো ফেসটা ব্যথায় মনে হচ্ছে ফুলে যাচ্ছে আমার। আর যেই গালে মেরেছে সেখানে মনে হচ্ছে কেউ লোহা দিয়ে বাড়ি দিচ্ছে। ওনার কাছে আমি আর পড়বো না, যা ইচ্ছা করুক। আমি আর পড়তে যাব না। আজ আব্বুকে বলবো নিউ টিচার খুঁজতে। এমন কেন করেন আমার সাথে? আমি কি সত্যি অনেক বাজে? আর আমি আর সবার মতো ওনার স্টুডেন্ট নই নাকি? পুরাতন স্টুডেন্টসদের নাকি স্যার অনেক ভালোবাসেন। তাহলে আমি তো স্যারের পুরাতন স্টুডেন্ট। 4 বছর হতে চলল। 7ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমায় পড়াচ্ছেন স্যার, কিন্তু আজও স্যার আমায় সহ্য করতে পারে না। আজ 2 দিন হচ্ছে আমি স্কুল প্রাইভেট কোথাও যাচ্ছি না পড়তে, আর যেতেও ইচ্ছা হয় না। আমি যাচ্ছি না বলে তৃষ্ণা স্যার নাকি অনেকবার কল করে বলেছেন আমায় প্রাইভেটে পাঠিয়ে দিতে। আবার বাসায় এসেছেন 2 দিনই। স্যার যখন এসেছেন তখন আমি রুম থেকে বের হইনি। দরজা লাগিয়ে কানে ইয়ারফোন গুঁজেছিলাম। তার জন্য আব্বু আমায় ঝাড়ি দিয়েছেন। আমি আব্বুকে ডাইরেক্ট বলে দিয়েছি আমি আর তৃষ্ণা স্যারের কাছে পড়ব না।
মা তো বকাঝকা করছেন আমায়, জিজ্ঞাসা করছেন কেন পড়ব না। আমি কোনো জবাব দিতে পারলাম না, শুধু বলেছি নতুন টিচার খুঁজতে। স্কুলে যাচ্ছি না কারণ অনেক খারাপ লেগেছিল সেদিনের অপমান। সবাই আমায় দেখলেই হাসাহাসি করবে, করবে নাই বা কেন। ক্লাসে এই স্যার আমায় অযথা মারেন, কোনো রিজন পাইনি আজও। আমি কি লোহা দিয়ে তৈরি যে অকারণে এসে শুধু মারবে? এখন থেকে এই স্যারের ক্লাসও অ্যাটেন্ড করব না। যাতে যাই হোক, আজ ফ্রাইডে, মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার এই 3টে দিন আমি ঘর থেকেই বের হইনি, নিজের রুমে টিভি দেখেই কাটিয়েছি। সব কিছু বিরক্ত লাগছে আজকাল। এখন ঘুমের ভেতরেও স্যারের থাপ্পড় দেখি। অসহ্য, ভয়ঙ্কর টিচার। এমন টিচার যেন আর কারো কপালে না পড়ে। অনেকক্ষণ যাবৎ হাসান কল দিচ্ছে, ঘুরতে যেতে বলেছে ওদের সাথে। আজব, হাসানটা না একটা আস্ত গাধা। আরে নিজের গার্লফ্রেন্ডকে নিয়েই জানা, আমায় কেন ডাকতেছিস ভাই? হাসান আর তার গার্লফ্রেন্ড নিম্মির জোরাজুরিতে আমি রাজিও হলাম ঘুরতে যাওয়ার জন্য। আর এভাবে 3 দিন যাবৎ বাড়ি থেকে বোর হয়ে উঠেছে। দুপুর 3টা বাজে। আমি, হাসান, নিম্মি অনেকটা দূরে বেরিয়েছে। অনেকটা রাস্তা যেতেই সামনে ডার্ক কালারের একটি গাড়ি থামলো। গাড়িটা কার তা চিনতে বেশি সময় লাগেনি আমার। গাড়িতে তৃষ্ণা স্যার। নিশ্চিত আমার আবার সকালের সামনে চড় মারবেন। আমি উল্টো পথ ধরে তাড়াতাড়ি হাঁটা ধরলাম মাথা নিচু করে। যত দ্রুত সম্ভব হেঁটে যাচ্ছে, ভয়ে বুকের ভেতর মোচড় দিচ্ছে বারবার। মেবি স্যার আমার পেছনে দৌড়ে আসছেন আর চিল্লাচ্ছেন, বেলি স্টপ দেয়ার। তারপরও আমি থামছি না। এখন দৌড় দেওয়া উচিত, কিন্তু রাস্তায় প্রচুর লোকজন। তাও চিন্তা ভাবনা ছেড়ে দৌড় দিতে নিচ্ছিলাম, তখনই পেছন থেকে হাত ধরে ফেলে। হাওয়ার মতো বেগে সে আমার দিকে ঘোরায়। তার দিকে ঘুরতেই মাথায় ঠাস করে একটা থাপ্পড় লাগান। আমি কেঁদেই দিলাম। নিচে তাকিয়ে কেঁদে যাচ্ছে। তখনই হাসান বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার। নিম্মিও সালাম দিল, আসসালামু আলাইকুম স্যার। আবার হাসানের আওয়াজ পেলাম, স্যার কি হয়েছে? বেলি কি করেছে? হাসানের ভয়েস শুনে আমি আরও জোরে কেঁদে উঠলাম। কারণটা সোজা, আমি কিছুই করিনি। আমাকে নিয়ে কিসের এত সমস্যা এই স্যারের? আশেপাশের অনেকেই আমার দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর তৃষ্ণা স্যারের আওয়াজ পেলাম, নিম্মি বাসায় যাও। হাসান মনে হয় কিছু বলতে চাচ্ছিল, কিন্তু স্যার ওদের কিছু বলতে না দিয়ে বলল, হাসান, নিম্মি, তোমরা দুজনে বাসায় যাও। হোয়াট? জাস্ট গো। ওরা স্যারের এমন ভয়ঙ্কর আওয়াজ শুনে চলে যাচ্ছে। আমিও ভাবছি দৌড় দেবো, তার আগেই হাতে স্পর্শ পেলাম। তৃষ্ণা স্যার আমার হাতটা টাইট করে ধরে টেনে নিয়ে যাচ্ছেন সামনে। আমি মাথা নিচু করে চারপাশের মানুষের অদ্ভুত চাহনি দেখছি। গাড়ির দরজা ওপেন করে বললেন, সিট। আমি তো দাঁড়িয়েছিলাম। আমার ভাবটা ছিল আমি গাড়িতে বসবো না, কিন্তু তা তো হলো না। উল্টা আরও ব্যথা পেলাম। ধাক্কা মেরে ভেতরে ফেলে দিল। রাগে দুঃখে আমি এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। কি হচ্ছে আমার সাথে? ঘর থেকে বেরিয়ে আসায় ভুল হয়েছে আমার। গাড়ি চলছে আর আমার কান্নার বেগও বাড়ছে। গাড়িটা অনেকক্ষণই গিয়ে দাঁড়িয়ে পড়ল। আমি তখন স্যারের দিকে তাকাইনি, আমি নিচে তাকিয়ে কাঁদছি। ভেবে রেখেছি আর দেখবই না এই স্যারকে। ভয়ঙ্কর বিটিং করা টিচার। হঠাৎ আমার কোমরে কারোর হাতের স্পর্শ পেলাম। আমি কেঁপে উঠে সামনে তাকানোর আগেই সে হাত জোড়ার মালিক আমায় টেনে তার দিকে নিয়ে নিলেন। আমি বিস্ময় নিয়ে সেদিকে তাকাতেই আমার ঠোঁট তার ঠোঁটের উষ্ণ আভাস পেলাম। মুহূর্তের মধ্যে কি হলো আমার কোনো আইডিয়া নেই। পুরো শরীরের পশম ধীরে ধীরে দাঁড়াতে শুরু করলো। কোমর থেকে এক হাত উঠিয়ে আমার থুতনির নিচের থেকে ধরে গাল পর্যন্ত চেপে ধরলো। মুখটা তার দিক থেকে আরও টেনে নিল। আমার কোমর এক হাতটাকে সম্পূর্ণ আবদ্ধ। তীব্র থেকে তীব্রভাবে তার ঠোঁট আমার ঠোঁটের মাঝে আবেশে প্রবেশ করছে। কি হচ্ছে এটা? সেটার আইডিয়াও নেই, কিন্তু আমার চোখ লাগাম ছাড়া হচ্ছে। ধীরে ধীরে চোখ বুজে গেল আর তার ঠোঁটের ছোঁয়া তীব্র হয়ে যাচ্ছে। তার আচরণ অনেকটা না পাওয়ার নেশা হাতে পেয়েছে এমন। মাইন্ড কাজ করা বন্ধ করে দিয়েছে আমার। কি হচ্ছে? কেন হচ্ছে? কে করছে? কোথায় আছি? কিছু মাইন্ডে নেই। শুধু এতটুকু আছে, তা হলো অচেনা ফিলিং, যেটা পুরো শরীরে শিহরণ লাগিয়ে দিচ্ছে। ঠোঁটের পাশ বেয়ে পানি পড়লো মনে হচ্ছে। আমি উতলা হয়ে দেখার জন্য চোখ খুলতেই দেখলাম তার চোখ বন্ধ অবস্থায় এক চোখ বেয়ে পানি পড়ছে। যেই পানির ফোঁটা আমার ঠোঁটে টাচ করতেই তার ঠোঁটের ছোঁয়ায় মিশিয়ে যাচ্ছে। আমি তাকিয়ে থাকতে পারলাম না, চোখ লাগাম ছাড়া বন্ধ হয়ে যাচ্ছে। ডেইরি মিল্ক ও মেবি এতটা মজা করে খাইনি যতটা মজা নিয়ে সে আমার ঠোঁটে স্বাদ নিচ্ছে। না, প্রচণ্ড অস্বস্তি হচ্ছে অনুভূতিতে। কিছুক্ষণ বাদে মনে হয় আমি মরেই যাব। আমার দুহাত তার বুকের দুই সাইডে মেলে দিয়ে কিছুক্ষণ ধাক্কা দিতেই তার ঠোঁটের ছোঁয়া আরও তীব্রভাবে পাচ্ছে আমার ঠোঁটে।
আমি চোখ খিচে আমার ঠোঁট চেপে ধরে মুখে ভরে নিলাম। সে মনে হলো রেগে গেল। আমার গাল এমনভাবে চেপে ধরলো মনে হলো গাল দাঁতের মাঝে ঢুকে যাবে, আর ঠোঁট তো মুখ থেকে বেরিয়ে এলো, আর সাথে সাথে তার ঠোঁট দিয়ে আবার চেপে ধরলো। এবার আরও উতলা হয়ে ঠোঁটের স্বাদ নিচ্ছে। তার গরম নিঃশ্বাস গুলি আমার গালে এসে বাড়ি খাচ্ছে। আমার শরীর মনে হচ্ছে নিজের থেকে সরে যাচ্ছে। আমার ঠোঁটে মনে হলো আর কেউ নেই। সে ঠোঁট ছেড়ে দিয়েছে, অন্য পাশে জানলার দিকে তাকালেন। মনে হচ্ছিল জোরে জোরে শ্বাস নিচ্ছে। তার এক হাতে 2 আঙ্গুল কপালে রাখা, আর আমি তো নিস্তব্ধ হয়েই বসে আছি নিচের দিক তাকিয়ে। কি হলো? এটা লিপ কিস ছিল, আমার জীবনের প্রথম কিস, তাও স্যারের কাছ থেকে পাওয়া। লজ্জাজনক লাগছিল ব্যাপারটা আমার কাছে। সে তো আমায় পছন্দই করেন না, আমাকে তো সহ্যই করতে পারেন না। তাহলে এগুলোর মানে কি ছিল? গাড়ি চলতে শুরু করলো, আমি আর কোথাও তাকানোর শক্তি পেলাম না। আর কিছুক্ষণ আগে যে পরে পিঠে কাঁদতেছিলাম সেটা মনে হয় এখন আরো তীব্রভাবে বাইরে আসতে চাচ্ছে। না চাইতেও বারবার তার দিকে চোখ যাচ্ছে। গোলাপি ঠোঁট দুটি রক্তের লাল বর্ণ ধারণ পেয়েছে। তার কালো টি শার্টের মাঝে তার ফর্সা গায়ে রং ফুটে উঠেছে। সামনে তাকিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। গলায় সিংহের একটা চেইন আইটেম কিছু পরা, হাতে ঘড়ি বেশ বড়। আজকে চুল আওলাঝাওলা হয়ে আছে, মেবি তখনের জন্য। কেন জানি স্যারটাকে আজ বেশ লাগছে। এমন চোখে আগে কখনো পর্যবেক্ষণ করা হয়নি, আর করবই বা কেন? আমি তো শুধু শিক্ষকের নজরে দেখেছিলাম। আমার প্রচণ্ড রাগ লাগছে স্যারের এমন বিহেভিয়ারের। কোথায় গাড়ি যাচ্ছে তাও জানি না, আর কিছু বলার ভাষাও পাচ্ছি না। মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরে আছে। স্যার কি আমায় ইউজ করতে চাচ্ছে, নাকি সে আমায় ঘৃণা করে তাই এমন কাজ করলো? কিস তো ঘৃণা করা ব্যক্তিকে করা যায় না। কাউকে তীব্রভাবে আপন করে পেতে চাইলেই এভাবে কিস করে নিজের মাঝে গুছিয়ে নেয়। এখন আমার আরও বেশি কান্না পাচ্ছে। ঠোঁটগুলি মেবি তেনা তেনা হয়ে গেছে। এতক্ষণ অন্য কারোর ঠোঁটের ভার বহন করেছে কম কথা। আমার কাছে এই কাহিনীটা একটা স্বপ্ন মনে হচ্ছে। স্বপ্ন হলে এখনই উঠে যাচ্ছি এই বাজে স্বপ্ন থেকে। এটা অবশ্যই তৃষ্ণা স্যারের, যে কিনা আমায় দেখতেই পারে না। সে আমায় কিস করেছে, তাও এত সফটলি। আবার মনে হচ্ছিল সে কাঁদছিল। আমার মাথায় কিছু আসছে না। ভাবনার ছেদ পড়লো গাড়ি থামিয়ে। আশেপাশে তাকিয়ে দেখলাম এক লেকের পাশে একটা মানুষও দেখতে পাচ্ছি না। স্যারের দিকে তাকাতেই দেখলাম সে সিটে মাথা হেলান দিয়ে শুয়ে আছেন। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমি বাসায় যাব প্লিজ। সে এখনও সেভাবেই চোখ বুজে আছে। হঠাৎ তার গলার আওয়াজ পেয়ে সেখানে তাকাতেই দেখলাম সে এখনও সেভাবেই চোখ বুজে আছে। রোকনা नहीं मुझको, जिद पे आ गया हूं मैं। तुम्हें अपना बनाने का जुनून सर पे है, कब से है। আমি অবাক চোখে তাকিয়েছি স্যারের দিকে। সে গান গেলে তো এমন ইনসেন সং, তা আমার দিকে তাকিয়ে। গানটা কি আমায় মিন করে গেল? তার চোখের দিকে তাকাতেই তার চোখে চোখ পড়তেই আটকে উঠলাম আমি। তার চোখের চারপাশ সম্পূর্ণ লাল হয়ে জমে আছে। কেমন এক ভয়ানক চাহনিও ছিল। বেশিক্ষণ তাকাতে পারিনি আমি। চোখ নামিয়ে আশেপাশে তাকাতে লাগলাম। সে এবার আমার দিকে একটু ঝুঁকে গেল। ভয় করছে তাই না? আমি তো চাই তুমি আমায় ভয় পাও, ঘৃণা করো। কথাটা বলেই সে অট্টহাসিতে হাসিতে ফেটে পড়ল। আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছি স্যারের এমন বিহেভে। হঠাৎ স্যার আবার মুখটা খিচে ফেললেন, সাথে সাথে ড্রাইভিং স্ত্রীকে কষে বাড়ি মারলেন। আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, এই পিচ্ছি, কি আছে তোমার মাঝে? হ্যাঁ, কি আছে? কেন আমায় এমন বানাচ্ছ? কথাটা বলেই তার ডান হাতের 4 আঙ্গুল ইউজ করে আমার গাল চেপে ধরে তার দিকে টেনে নিলেন। দিন দিন আমি আমার নিজেকে হারিয়ে ফেলেছি। কেন কেন তোমার থেকে দূরে থাকতে পারি না? কেন তোমায় নিয়ে সারাক্ষণ ভাবি? কেন তোমায় এতই চাই? উত্তর আছে তোমার কাছে? নাই, আমার কাছেও যে নেই। তোমার মাঝে কিচ্ছু নেই, কিচ্ছু। তাও আমি প্রতিনিয়ত পাগল হচ্ছি। আমি তোমার টিচার নই, আমি শুধু তোমায় এক নজর দেখার জন্য পড়াই। কেন বুঝো না? আমি শুধু তার দিকে তাকিয়ে অজানা এক টান অনুভব করছি। স্যারের কি হয়েছে এটা তো বুঝতে বাকি নেই যে স্যার মেবি আমায় পছন্দ করেন। পছন্দ না করলে কি কেউ এভাবে কিস করে বা এভাবে কথা বলে? ভাবনায় ছেদ পড়ে স্যারের আওয়াজে। সেদিকে তাকাতেই দেখি স্যার চোখ বুঝে সিটে হেলান দিয়ে আছেন। বলতে শুরু করলেন আর আমি শুনতে। তুমি যে ডায়েরিটা পড়েছিলে ফ্ল্যাটের লাইব্রেরিতে, সেখানে সেই পিচ্ছি মেয়ের কথা আমি উল্লেখ করেছিলাম। জানতে চাও সে কে?
আমি সাথে সাথে রিপ্লাই দিলাম, না না, শুনতে চাই না, আমি বাড়ি যাব। ইউ হ্যাভ টু নো। তাকিয়ে রইলাম স্যারের দিকে। সে সিটে চোখ বোঝা অবস্থায় বলা শুরু করলেন, পাস্ট। জানো, ভালোবাসা বলতে তেমন কিছুই আমার মনে আসেনি। কিছুটা হ্যান্ডসাম থাকায় ভার্সিটিতে অনেক প্রেমে করেছি। যে মেয়েকে ভালো লাগতো প্রপোজ করতাম, আর সেও এক্সপেক্ট করতো। সেদিন বুধবার ছিল, ভার্সিটি শেষে মাত্র বাড়ির পাশের চায়ের টং দোকানে দাঁড়িয়েছিলাম। তখনই সেখানে উপস্থিত হয় একটি ট্রাক। আমি চা খাওয়ায় মনোযোগ দিচ্ছিলাম, তখন এক পুচকে মেয়ে দাঁড়িয়ে দৌড়িয়ে দোকানে আসে, বলতে থাকে, আইসক্রিম বা চিপস দিন। মেয়েটাকে ভালোভাবে এক নজর দেখলাম। আমার এখনও স্ট্রিট মনে আছে। গোলাপি রঙের হাঁটু অব্দি জিন্স আর হোয়াইট ফুল হাতার গেঞ্জি ছিল পরনে। মাথায় ক্যাপ ছিল আর চারপাশে চুলগুলি লাফাচ্ছিল। হালকা ফর্সা গায়ের রঙে পিচ্চিটা বেশ মায়াবতী ছিল। যতক্ষণ ছিল সেখানে আমি তাকিয়েছিলাম, তখনই হয়তো সেই মেয়ের বাবা আসেন। মেয়েটি চিপসটা নিয়ে দৌড়িয়ে সামনের বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তখন এক মহিলা ডেকে ওঠে, বেলি। পিচ্ছি মেয়েটির নাম ছিল বেলি। বেলিকে আমার ভালো লাগতো। ভাবতাম যে আমি তো বাচ্চা প্রিয়, তাই হয়তো এতটা গুরুত্ব দিতাম না এই বিষয়ে। শুনলাম বেলির বাবা তার জন্য টিচার খুঁজছেন। আমাকে বলতে আমি হ্যাঁ বলে দিলাম। কেন বললাম তার জবাবও নেই। আমার তো এক্সাম চলছিল, পড়াতে শুরু করলাম মেয়েটিকে। প্রতিনিয়ত বেলিকে নতুনভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম। প্রচণ্ড ভালো লাগতো। ওর বোকা বাঁকা কথাগুলো মাঝে মধ্যেই নিজের হাসি খুঁজে পেতাম। হঠাৎ হঠাৎ নাক টানা, কখনো পড়ার জন্য বকলে মুখ কুঁচকে রাখা, আমায় বেশ লাগতো ওকে দেখতে। প্রায় টাইম ওর ছবি তুলে রাখতাম ফোনে। মোবাইল ওপেন করতেই ওর ছবিগুলো নেড়েচেড়ে দেখতাম। মাঝে মাঝে বাড়ির পথে দেখতাম খেলতে। সারাদিন খেলতো আর আইসক্রিম খেত। মাঝে মাঝে অনেক মন চাইতো ওর জন্য আইসক্রিম কিনতে। নিজেই বলতাম, ও আমার ছাত্রী, অনেকটা মেয়ের মতোই। কিন্তু ওটা চিন্তা করতেই পারতাম না। মুখটা কালো হয়ে যেত। প্রায় টাইম আইসক্রিম কিনে দিতাম আর ও তা আমাকেও খাইয়েও দিতে চাইতো। ওর হাতে খেতে তো চাইতাম, কিন্তু ফোকাস আমার ভালো ছিল না, তাই ইগনোর করতাম। এত কাহিনীর মাঝেও নিজের অনুভূতি তখনও বুঝতে পারিনি। সেদিন মনে হয় শনিবার ছিল। অনেকক্ষণ যাবৎ বসেছিলাম ওর জন্য, কিন্তু ও তো পড়তেই আসলো না। ভাবলাম হয়তো আজ আসবে না। কেমন ফাঁকা ফাঁকা লাগছিল সেই দিনটা। কিছু একটা নেই লাগছে। রাত্রে ঘুমাচ্ছিলাম, এমন এক বাজে স্বপ্ন দেখলাম যে তড়িঘড়ি করে উঠে পড়লাম। তখনও বিশ্বাস হচ্ছিল না ব্যাপারটা। বারবার ভালোবাসার কথা বলছিলাম বেলিকে। আমি সেই রাত্রে আর ঘুমাইনি। পরের দিন আর কোথাও বের হইনি। বেলিকে না দেখতে পেয়ে নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল। অস্থির অস্থির ফিলিংস হচ্ছিল। কি করব না করব ভেবে পাচ্ছি না। আর কিছু না ভেবেই কল লাগালাম। কলটা ধরেই বেলির বাবা বললেন, তারা গ্রামের বাড়ি গিয়েছেন, 10-12 দিন আসবে না। কথাটা শুনে আমি কিছু সময় স্তব্ধ হয়ে শুয়েছিলাম। ফোনে বেলির মধ্যে আওয়াজ পাচ্ছিলাম, ও বাবা, তুমি আমায় হেল্প করে গাছে উঠব। ভয়েসটা শোনা মাত্রই চিৎকার করে ইচ্ছা করছিল। একদিন না একদিন দেখতে পেয়ে আমার এই অবস্থা। 12 দিন কীভাবে থাকবো? দিন যাচ্ছে আর বেলির প্রতি আমার কতটা উইক হচ্ছি তা অনুভব করতে পারছি। এক নজর শুধু দেখতে মন চাচ্ছিল। ধীরে ধীরে বুঝতে পারলাম এত উইকের মানে। যখন বুঝতে পেরেছিলাম, নিজেকে থুতু দিতে ইচ্ছে করছিল। শেষে এক নাবালিকা মেয়েকে মনে ধরেছে। তীব্র কষ্ট মনে ধরছিল তখন। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল আমার অতিরিক্ত চাওয়া শুরু হয়েছিল। সেই 2 দিনের মাঝে বুঝিয়ে দিয়েছিল আমি কতটা বেহায়া হয়ে উঠেছি। 3 দিনের মাথায় ঠিকানা জোগাড় করলাম চাঁদপুরে। সকল তথ্য নিয়ে বেরিয়ে পড়লাম। কারেক্ট ঠিকানা পেতে 2 ঘন্টা ঘুরতে হয়েছে আমাকে। এভারেস্ট জয় করার মতো ফিলিংস হচ্ছিল। অদ্ভুত লাগছিল। এক পিচ্চির জন্য 7 সমুদ্র পাড়ি দিচ্ছে। বাড়িটায় হাজার বরের মতো চক্কর কেটেছিলাম, কিন্তু যাকে দেখার জন্য এত কিছু তাকেই দেখতে পাচ্ছি না। চাঁদপুরে তেমন কাউকে চিনতামও না। কি করব, কোথায় যাব, নো আইডিয়া। সিদ্ধান্ত নিলাম নিজের গাড়িতেই ঘুমাবো। যে ভাবার সেই কাজ। সেদিন আর পিচ্ছিকে দেখতে পাইনি। সারা রাত ঘুমোতে পারিনি। পরের দিন দেখতে পাই পাশের বাড়ির উঠানে খেলছিল। ওকে দেখা মাত্রই মনের টনক নড়ে উঠল। বুকটা ঠান্ডা হাওয়ায় দুলিয়ে যাচ্ছিল। লুকিয়ে লুকিয়ে দেখা হতো, কোথাও গেলে পিছে পিছে যেতাম। বড্ড ভয় হতো যে পিচ্ছিকে নিয়ে। এত ভয় পাওয়ার কারণটাও খুব অদ্ভুত। ভালোবাসায় যে কতটা কষ্ট তখন বুঝেছিলাম। ওয়ান সাইড লাভে তো আরও কষ্ট। এত কষ্ট নিয়ে 2 দিন যে কিভাবে বেঁচেছি তা আল্লাহ জানত। 4 দিন কাটার পরেই খোঁজ নিয়ে জানলাম আজ রওনা দেব। ব্যাস, দ্রুত গাড়ি নিয়ে ঢাকায় পৌঁছালাম। দ্বিতীয় দিন থেকেই পড়তে আসা শুরু করলো বেলি। ও পড়তো আর আমি ওকে দেখতাম।
দিন দিন চাহিদা বাড়তে লাগলো। ওর ঠোঁট আমায় অনেক টানতো, স্পেশালি যখন ও বকবক করতো। আমি পিচ্চিকে দেখেই নেশা কাটাতাম। যখন দেখলাম ওকে ছাড়া চলছে না, তখন বাজে ব্যবহার করতে শুরু করলাম। আমার বাজে ব্যবহারের পেছনে যে আমার অতিরিক্ত নেশা ছিল, সেটা তখন বোঝার ক্ষমতাও ছিল না পিচ্চির। রাত্রে ঘুমাতে পারতাম না, অনেক রাত শুধু জেগেই কাটিয়েছি। সারাদিন ভাবতাম কথাটা কার সাথে শেয়ার করব, কাকে বলবো আমার এই পাগলামির কথা। ভাগ্য খারাপ ছিল তো পরের দিনই জানতে পারি চলে যাব আমার পিচ্ছি। তার ছিল হাসি আসছিল সেদিন। যাকে দুদিন দেখতে না পেয়ে চাঁদপুর চলে গিয়েছি, তাকে না দেখে বছরের পর বছর কিভাবে থাকবো। ভেঙে পড়েছিলাম পিচ্ছি যাওয়ার পর, জীবনের মানেটাই হারিয়ে ফেলেছিলাম। 4 দিনের মাথায় চট্টগ্রাম পৌঁছালাম। পার্মানেন্টলি শিফট হতে অনেকটা সময়ের প্রয়োজন ছিল। এতদিন তো আর পিচ্চিকে দেখা ছাড়া থাকতে পারবো না, তাই কিছুদিনের মধ্যেই চলে আসলাম চট্টগ্রাম। ফ্যামিলিকে বুঝিয়ে কাজটা ট্রান্সফার করে নিয়ে এলাম পিচ্চির কাছে। কারণ পিচ্চিটাকে অতিরিক্ত চাই, পাগলের মতো চাই। আমার এত চাওয়ার মাঝে অন্য কারোর অস্তিত্ব আমি মেনে নেব না। তোমার দিক থেকে কেউ খারাপ নজরে তাকালে আমার শরীরে আগুন জ্বলে ওঠে। তোমার দিক শুধু আমি তাকাবো, যেভাবে ইচ্ছে সেভাবে তাকাবো। কোন নজর আমার পড়বে তোমার উপরে, অন্য কারোর পড়তে দেব না। তাতে যদি তোমায় বোরকা পরিয়ে রাখতে হয় তাই করব। জানো কেন মেরেছিলাম সেদিন স্কেল দিয়ে? অনেক রাগ উঠেছিল তোমার উপরে। বড় হচ্ছে রে দিন দিন, বডির শেপ চেঞ্জ হচ্ছে, কিন্তু বুদ্ধি এক ফোঁটাও বাড়িনি। বিভেলটাও ভালোভাবে রাখতে পারো না। এমন তো না যে শুধু মেয়েরা ক্লাসে ছেলেরা আছে, সেদিকে নজর দাও। আর থাপ্পড় মারার রিজনটা সিম্পল ছিল, অন্য কারোর গায়ের সাথে গা কেন ঘেঁষতে যাও? বড় হচ্ছে কিন্তু মাথায় বুদ্ধি তো ছোটই রয়ে যাচ্ছে। থাপ্পড় মারার জন্য আমি কখনো সরি চাইবো না। তুমি থাপ্পড়টা ডিজার্ভ করো। আমার তো ইচ্ছে করছিল আরও দুটো দিতে, শুধু ক্লাস ছিল দেখে বেঁচে গেছো। ফ্রেন্ড বলে কি গা ঘেঁষাঘেঁষি করতে হবে? স্তব্ধ হয়ে রইলাম আমি। চোখের দিকে তাকিয়েছি স্যারের, বুকটা ধরফর করছে। খুব ইচ্ছে করছে জড়িয়ে ধরতে। জানি স্যার আমায় অনেক বড়, তাও এখন মনে হচ্ছে ওনার থেকে পারফেক্ট জীবনসঙ্গী কখনো পাবো না। পাবো না এমন অতিরিক্ত চাওয়ার মানুষ। এক পিচ্চিকে এত ভালোবাসার কোনো কারণ নেই, তা পাগলের মতো ভালোবেসেছে 4 বছর যাবৎ। এখনও চোখ বুজে সিটে হেলান দিয়ে আছে, ঠোঁট কামড়ে ধরে আছে। কিউট লাগছে দেখতে, চুলগুলো ঠিক করে দিতে ইচ্ছে করছে, কিন্তু হাত বাড়ানোর আগেই স্যার চোখ মেললেন। আমি সোজা হয়ে বসলাম। আমার দিকে তাকে একটু ঝুঁকলেন। আচ্ছা, যদি আমার বয়স কমানো যেত তাহলে তো আর কোনো সমস্যা হতো না, তাই না? আমি প্রত্যুত্তরে আমার দুহাত মিলে চোখ বুজেছিলাম। নিজের এত ক্ষমতা নেই ওনাকে জড়িয়ে ধরার। আভাস পাচ্ছি তার স্পর্শের। ধীরে ধীরে তার শরীরের মিষ্টি ঘ্রাণ তীব্র হচ্ছে। টাইট করে তার বুক চেপে ধরেছি। আমি হালকা করে তার পিঠে হাত রাখলাম। অদ্ভুত ভালো লাগা কাজ করছে। স্যারের সাথে প্রেম অদ্ভুত ছিল আমার জীবনের ভালোবাসা। হয়তো আল্লাহ আমার জন্য ওনাকেই পাঠিয়েছেন ভালোবাসা শেখাতে আমায়। কানে আওয়াজ আসলো, অতিরিক্ত চাই তোমাকে বেলি। চোখ খিচে আরেকটু আঁকড়ে ধরলাম। অনেকক্ষণ যাবৎ সেভাবেই ছিলাম। এবার উনি নড়ে উঠে আমায় ছাড়লেন। মিষ্টি এসে বললেন, সন্ধ্যা হচ্ছে, বাসায় যেতে হবে। আমি মাথা নাড়লাম। কেন জানি আজ অন্য কিছু ফিল হচ্ছে। কেমন ভালো লাগা কাজ করছে, তার সাথেই যে থাকতে ইচ্ছে করছে। কি করব বলবো? না, বলার প্রয়োজন নেই। কিন্তু আমার মুখ তো অটক, বলেই দিয়েছি আমার আপনার সাথে থাকতে ইচ্ছে করছে। কথাটা মাথা নিচু করে বলে ফেললাম। কথাটা বলি হতবাক। কথাটা শেষ করতে না করতে গাড়ি স্টপ হয়ে গেল। আওয়াজ পেলাম তার, তাই থাকতে চাও আমার সাথে? আমি মাথা নাড়লাম। গালে স্পর্শ পেতেই মুখ তুলে তাকালাম। সে আমার কপালে চুমু খেলো। ইন্টারে ওঠো, আমি আমার মা বাবাকে পাঠাবো তোমাদের বাড়িতে। পৃথিবীর মানুষ আমাদের সম্পর্ক যেভাবে খুশি সেভাবে ভাবুক, আই ডোন্ট কেয়ার। তোমার ফ্যামিলি না মানলে তুলে নিয়ে যাবো তোমায়, কজ আই কান্ট লিভ উইদাউট ইউ। আই লাভ ইউ। আমি হাসলাম। ভালো লাগছিল তার মুখে ম্যাজিক্যাল ওয়ার্ডগুলো শুনতে। বারবার শুনতে ইচ্ছে করছে। মনে হচ্ছে টেপ রেকর্ডার দিয়ে রেকর্ড করে সেটাকে বারবার রিপ্লে করে শুনি। চোখ বুজে তার বুকে মাথা টেকে আছি। শান্তির জায়গা মনে হচ্ছিল। হেফাজত, রাত 3:32, ঘুম নেই চোখে। ভাসছে তার ছবি আমার চোখে। ভালোভাবে খেয়াল করলাম আমার চোখে পানি, তাকে হারানোর ভয়। একদিনে এত অনুভূতি, ভালোবাসা কিভাবে আসলো আমার মনে জানি না। বুকে ব্যথা হচ্ছে ভাবতেই সে কতটা কষ্ট নিয়ে দিন কাটাচ্ছিল। 4 বছর আমায় ভালোবেসে কত রাত জেগেছিল। অনেক রাত জেগেছে আর আমি ঘুমিয়েছি।
মানবে তো মা বাবা তার ভালোবাসা? মেনে নেবে আমাদের? কোনো মা বাবাই চাইবে না তার মেয়ের থেকে 13 বছরের বড় কোনো পুরুষের সাথে বিয়ের ব্যাপারটা। কি হবে? না মানলে তার হাত ধরে অন্য জগতে পা রাখবো। যদি সেই জগতে সে না যায়, আমি একাই যাব, কারণ তাকে ছাড়া থাকা অসম্ভব। এখন ব্যাপারটা ক্লিয়ার। স্যারের ব্যবহারে এত কেন খারাপ লাগতো? কারণ তার জন্য মনের কোণে অনুভূতি ছিল, যেটা খুঁজে পাইনি, এখন পেয়েছি আর তার শরীরে মেখে নিয়েছি। নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত সে অনুভূতি হারাবার নয়। না ঘুমিয়ে রাত পার হলো, আজ আল্লাহর দরবারে হাত পাততে অনেক ইচ্ছে করছে। আর সেই দোয়ায় আমি আমার স্যারকে সারা জীবনের জন্য চাইব। আমিও তাকে চাইব। নামাজ পড়েছি মা বাবার সাথে, জীবনেও স্যারকেও চেয়েছি, তাকেও চাই আমার অতিরিক্ত। এত তাড়াতাড়ি উঠে দেরি হয়ে যাচ্ছে স্কুলের জন্য। কেন যে পুতুল বানাতে গেলাম, হায় আল্লাহ, আমার আর স্যারের পুতুল। কি জাদু করলো আমায়? এত অনুভূতি নিয়ে কীভাবে বাঁচবো? হার্টফেল না হয়ে যায়? না হয় হার্টফেল হলেও তো কি, আজকেও লেট। অপরাধীর মতো মাহবুব স্যারের বকা শুনছি, কাল থেকে ঢুকতে দেবেন স্কুলে। কিন্তু আফসোস, স্যারকে দেখতে পেলাম না। ক্লাসে স্যার আসেনি। পেছনের বেঞ্চে বসতেই হাসান আর নিম্মিও সামনে থেকে পেছনে এসে পড়ল। আজ আর ভুল করবো না বাবা। হাসান পেছনের মধ্যে নিম্মিকে নিয়েছে আর আমি পাশে বসেছি। নাহলে থাপ্পড় এবার 2 গালে পড়বে। এমন থাপ্পড়ই মেরেছে যে দাঁতসহ ব্যথা। আহ, এই বিলি কি ভাবছিস? আর কাল স্যার তোকে কোথায় নিয়ে গিয়েছিল? তোকে আবার মারেনি তো? না না, বলেছে বাসায় পড়তে বসতে, আর কিছুই বলতে হয়নি। ক্লাসে স্যার এসে পড়েছে, ভালোই ক্লাস করলাম। টিফিনের নিচে নামলাম, কিন্তু স্যার কোথায়? কোথাও তো দেখছি না। তাকিয়ে থাকতে দেখলাম ক্যান্টিনের পাশে স্যারদের সাথে বসে চা খাচ্ছেন, আর সেদিকে আমাদের ক্লাসের আর 9-এর মেয়েরা ঘুরঘুর করছে। অসহ্য। আজ টিফিনও আনিনি। হাসান আর আমি ক্যান্টিনের দিকে যাচ্ছি। স্যারের দিকে আর চোখে তাকালাম, সে ঠোঁট নাড়ল। গুড মর্নিং। আমার অনেক ভালো লাগলো ব্যাপারটা। আমি মাথা নাড়িয়ে ঠোঁটের ইশারা করলাম। ক্যান্টিনে যাওয়ার পথেই একটি পিচ্চি এসে থামল। আপু, এটা তোমার জন্য। টিফিন বক্স হাতে নিতেই স্যার ইশারায় নিতে বললেন। আমি মিষ্টি এসে বক্সটা হাতে নিয়ে হাঁটা ধরলাম। পেছনে হাসান প্রশ্ন করতে করতে মাথা ঝাঁকিয়ে ফেলেছে। পরপর 4টা ক্লাস করলাম, একটা ক্লাসও আমার মন ছিল না। মন তো অন্য কারোর কাছে, ফেরত তো দিচ্ছেই না। প্রত্যেকটা ক্লাসে হু হা করে কাটিয়েছি। অ্যাট লাস্ট তৃষ্ণা স্যারের ক্লাস। তখনও আমায় ধ্যান ছিল হাসানের প্রেমী আলাপে। ফিল্মি লাইন গাচ্ছে নিম্মির জন্য, আর নিম্মিও লজ্জায় লাল নীল হচ্ছে। ওদের টুকটাক ঝগড়া ভালোবাসা দেখতে আমার ভালোই লাগে। অবশ্য আগে ভালো লাগতো না, কিন্তু এখন নিজে প্রেমে পড়ার পর থেকে ভালো লাগতে শুরু করেছে। প্রেমের বাতাস লেগেছে গায়ে। প্রেমের সুগন্ধ কিন্তু প্রচণ্ড তীব্র, যে ঘ্রাণ বিছিয়ে পড়েছে 2 মনে। আমি যখন হাসানের দিকে তাকিয়ে হাসছি, তখনই স্যারের প্রবেশ। আশেপাশের সকলকে দাঁড়াতে দেখেই আমিও দ্রুত দাঁড়ালাম। ব্ল্যাক শার্টে তো ভালোই লাগছে। অ্যাটিটিউড যে কই থেকেই কিনে আনে এত, মাবুদ জানে। ডান হাত দিয়ে ইশারা করলো বসতে। স্যার পড়াচ্ছে আর আমি লজ্জার মাথা খেয়ে এক নজর দেখেই যাচ্ছি। স্যারের মেবি অস্বস্তি ফিল হচ্ছিল। আমায় অনেকবার চোখ দিয়ে ইশারা করেছে বইয়ের দিকে তাকাতে, কিন্তু আমার না স্যারকে দেখতে বেশ লাগছিল। উফ, স্যারের পরনের স্টাইল, হাতের ইশারা, সব কিছু চোখ ধাঁধানোর মতো। আচ্ছা, স্যারকে একটু জ্বালালে বিষয়টা কেমন হবে? যে ভাবা সেই কাজ। স্যারের চোখ আমার দিকে আসতেই চোখ দুটো উঁচু করে চুমু ছুড়লাম। স্যারের এক্সপ্রেশন যেটা ছিল, হাসি আটকিয়ে তার দিকে তাকিয়ে আছে। সে দ্রুত মুখ ঘুরিয়ে কাশতে শুরু করলো, আর চোখে আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো। আমি চোখ টিপ মারতেই বলে উঠল, বেলি। আমি তো ধরফরিয়ে দাঁড়ালাম, ভয় পেয়ে গেছি। স্যার যদি এখন সকলের সামনে থাপ্পড় মারেন। জি স্যার। এত কিসের কথা বলো? চুপচাপ দাঁড়িয়ে থাকো, নজর বইয়ের দিকে রাখো। এদিক ওদিক তাকাতে দেখলাম ক্লাস থেকে আউট করে দেব। যা বাবা, দাঁড়াতে বললো, এখন আরও বেশি ডিস্টার্ব করব। সে আবার পড়াতে শুরু করলো। যেহেতু আমি দাঁড়ানো, সর্বপ্রথম তার চোখ আমার দিকে আসবে, তাই যখনই ঘুরে তাকালো তখনই আমি আমার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠোঁট স্লাইড করলাম। সে তো বড় বড় চোখ করে তাকিয়ে ঢোক গিলল। আমার না বেশ মজাই লাগছে তাকে বিরক্ত করতে। 45 মিনিটসের ক্লাসে স্যারকে প্রচণ্ড বিরক্ত করেছি। ক্লাস থেকে যাওয়ার সময় চোখ রাঙিয়ে তাকিয়েছে। বেশ মজা নেওয়া গেল, কিন্তু এই মজার পরিণামটা তো আমার জানা ছিল না। স্কুল শেষে গেটের কাছে ফুচকা খাচ্ছিলাম, তখনই দেখি স্যার দাঁড়িয়ে কথা বলছে। পাশে একটি মেয়ে, মাশাল্লাহ, সে প্রচণ্ড সুন্দরী। লাল সালোয়ার স্যুট, ওড়না এক সাইডে, সাথে হ্যান্ডব্যাগ। মোস্ট ইম্পর্টেন্ট, স্যারের বয়সী। দুজনের উচ্চতা সমান দেখাচ্ছে, কারণ মেয়েটি উঁচু হিল পরা। পাশাপাশি বেশ মানিয়েছে। স্যার এমন কাউকে ডিজার্ভ করেন। আওয়াজ পাচ্ছি কিছুটা।
তুই তো আমারই করে কথা বলছিল, হয়তো ফ্রেন্ডস হবে। কিন্তু যাই বলি, প্রচণ্ড রকমের মানাচ্ছিল আমার সাথে। স্যারের একদমই বনে না। কোথায় শেয়ার, কোথায় আমি। ব্যাগে 20 টাকা ছিল কিন্তু নেই। আল্লাহ, চুরি হলো নাকি? এখন কি করব? ফুচকার বিলও তো দিতে পারছি না। হাসানকে বলতে নিচ্ছিলাম, তখনই স্যার পাশে এসে দাঁড়ালেন। কি হয়েছে? আমি মাথাটা দুপাশে নাড়ালাম। আর খাবা? না। স্যার তার মানিব্যাগ থেকে পকেট থেকে 1000 টাকার নোট দিয়ে বললেন, চাচা, এর ফুচকার বিলটা রেখে দিও। বাকি টাকা নিয়ে সোজা বাসায় চলে যাও, দেরি হচ্ছে। তোমাকে তো পরে দেখব। কথাটা বলে স্যার ওই সুন্দরীকে নিয়ে অন্য পাশ দিয়ে হাঁটা ধরলেন। আমি তাকিয়েই যাচ্ছি। পেছনে ফিরে আবারও ইশারা করলেন বাসায় যেতে। আমি টাকাগুলো ব্যাগে ভরে হাঁটা ধরলাম। ভাবতে লাগলাম, স্যার কিভাবে বুঝলেন যে ফুচকার টাকা নেই আমার কাছে? কি জানি। তোমাকে তো পরে দেখব মানে কি ছিল? দুপুর 3টা বাজতে চললো। প্রাইভেটে যেতে ইচ্ছে করছে, কিন্তু শরীর সায় দিচ্ছে না। প্রচণ্ড খারাপ লাগছে, অস্বস্তি ফিল হচ্ছে, গায়ে জ্বর আসবে মনে হচ্ছে। ভাবতে ভাবতেই ঘুমের জগতে চলে গিয়েছি। পরীদের মতো উঠছে আমি, পাশেই দ্রুত দৌড়াচ্ছে আমার প্রিন্স। আমায় ধরার জন্য ছুটে চলেছে আমার পেছনে, কিন্তু আমি এত দ্রুত ধরা দিচ্ছি না। মেঘের পেছনে লুকাচ্ছি আর তাকে রাগাচ্ছি। হঠাৎ একটি কালো ড্রেসের পরে এসে আমার প্রিন্সের হাত ধরে নিয়ে যাচ্ছে, আর প্রিন্সও চলে যাচ্ছে। দ্রুত পেছনে ছুটতে লাগলাম, তার আকুতি মিনতি করতে লাগলাম, কিন্তু সে ছায়ার মতো মিলিয়ে গেল। চিৎকার করে কেঁদে উঠলাম আমি। মেঘগুলি কেঁদে যাচ্ছে পাল্লা দিয়ে। লাফ দিয়ে উঠে পড়লাম। ঘামে ভিজে গেছি সম্পূর্ণ। চোখে বিন্দু বিন্দু জল। গায়ের তাপ আগের থেকে বেড়েছে। উঠতেও কষ্ট হচ্ছে। চোখ বুজে শুয়ে রইলাম। স্বপ্নের কাহিনীগুলো বড্ড যন্ত্রণা দিচ্ছে যে। কি দেখলাম? কেন দেখলাম? কাউকে নিতে দেব না আমার প্রিন্সকে। সে শুধু আমার প্রিন্স। আওয়াজ আসছে কিসের? উফ, কি বাড়ি দিচ্ছে বারবার। রুমে তো কেউ নেই। মাথা উল্টিয়ে তাকাতেই দেখলাম জানলাটা কেউ টোকাচ্ছে। ভয় পেয়ে গেলাম। দ্রুত আম্মুকে ডেকে আনলাম। আম্মু খুলতেই দেখলো সম্পূর্ণ অন্ধকার। কেউ নেই। কিরে, কেউ তো নেই। এগুলো বাদ দিয়ে শুয়ে রেস্ট নে। আম্মু রান্নাঘরের দিকে চলে গেল। আমি ঘুমোতে যাব, তখনই আবারও টোকানোর আওয়াজ। এবার আরও ভয় পেয়ে গিয়েছি। কাপা গলায় জিজ্ঞাসা করলাম, কে 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 কে? বেলি, জানলাটা খুলো। হোয়াট? স্যারের আওয়াজ। আমি দ্রুত জানলা খুলতে সে রুমে প্রবেশ করলো লাফ দিয়ে। ফিসফিসে বলল, আগে আওয়াজ দেবে তো যে ওখানে কি সামথিং কিছু? তা না, মাকে ডেকে নিয়ে এসছো? আমি চোখ ছোট ছোট করে জবাব দিলাম, আমি তো ভয় পেয়েছিলাম। আপনি এখানে এভাবে কেন এসেছেন? সে বিছানায় গিয়ে বসলো, আমার হাত ধরে পাশে বসিয়ে বলল, জ্বর কিভাবে আসলো? ওষুধ খেয়েছো? জি। কাল স্কুলে যেতে হবে না, রেস্ট নিও কেমন? আমি মাথা নাড়তেই মায়ের পায়ের আওয়াজ। এই বেলি, জানিস কি হয়েছে আজকে? কথাগুলো বলছে আর এদিকে আসছে। এত দ্রুত তো জানালা টপকানো যাবে না। এই সেরেছে, মা আসতেছে। বিছানা নিচে ঢুকুন। আরে দাঁড়িয়ে আছেন কেন? আরে অ্যাটিটিউড রেখে চালু ঢুকুন। বেচারা স্যার, সে তো করুণ চোখে তাকাচ্ছিল। সে দ্রুত ঢুকতেই মা প্রবেশ করলো। তোর বাবা আজ আমায় এই চেন কিনে দিয়েছে, সুন্দর না? হ্যাঁ মা, অনেক সুন্দর। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা ঘুমা। হ্যাঁ, এভাবে লক্ষ্মী মেয়ের মতো ঘুমা। আর রুমটার এই অবস্থা কেন? ঝাড়ু দিতে হবে তো। কথাগুলো বলেই মা ঝাড়ু খুঁজতে লাগলো। ঝাড়ু তো বিছানার নিচে। এখন কি হবে? আমি লাভ দিয়ে উঠে বসলাম। মা, এখন ঝাড়ু দিতে হবে না, সকালে দেবো আমি। তুমি সিরিয়াল দেখো। আচ্ছা ঠিক আছে। তা জানলাটা এইভাবে খুলে রেখেছিস কেন? তোর বাবাকে কত করে বললাম যে জানলাটা আটকানোর ব্যবস্থা করো। আজ তো একজন ঢুকে পড়বে। তুই জানলা অফ করে রাখবি, খুলবি না। কথাগুলো বলেই জানলা লাগিয়ে আমার পাশে বসলো। জ্বর কমেছে? অনেকটা। চুলগুলো বাঁধতে পারিসনি? আয় বেঁধে দেই। মা, তুমি টিভি দেখো তো, আমি আসছি ওখানে। পাক্কা? তাড়াতাড়ি আয়। আমি মাথা ঝাঁকালাম। মা বেরোতেই বড় এক শ্বাস ফেললাম। সাথে সাথেই মা আবারও ঢুকলো। বেলি, জুতোর বাক্সটা কোথায়? বিছানার নিচেই তো রেখেছিলাম। মা ওকে দিতে যাবে তার আগেই চিল্লিয়ে উঠলাম, মা এখন কেন? পরে দেখিও। আরে তোর বাবার জুতোগুলো মুছে রাখতে বলেছে, কাল দাওয়াত আছে। ও আচ্ছা, আমি বের করে দিচ্ছি। তুই তো অসুস্থ। আরে মা, তুই বিছানায় বসো, আমি বের করে দিচ্ছি। বিছানায় ওকে মারতে দেখি স্যারের মুখটা বুম হয়ে আছে, যা হাসি আসছিল না। আমি চোখে ইশারা করলাম তার পেছনের বক্সটা এগিয়ে দিতে। মুখ ঘুরে অন্যদিকে তাকালো। কিরে বেলি, দ্রুত বের কর, না পারলে আমি বের করছি। না না, আমি আনছি তো। বসো। আমি তাকে হাত দিয়ে চাপতে ইশারা করলাম। সে আরও আমার দিকে চেপে এলো। তার পিঠ আমার এক সাইডে স্পর্শ করছে। উফ, হাত বাড়িয়ে বক্সটা দ্রুত নিতে যাব, তখনই গালে তার ঠোঁটের স্পর্শ পেলাম। আমি তো ওইখানে স্ট্রোক। স্যার আমায় ঠেলে বাইরে বের করে দিলেন। মা বাক্সটা নিয়ে বলল, ঝাড়ুটা দে, বিছানার নিচে আছে।
এবার আওয়াজ করে বললাম, আজ বিছানার নিচে যা আছে সব লাগবে তোমার। মা থতমত খেয়ে চলে গেল। আর তখনই সে বিছানার নিচ থেকে বেরিয়ে আসলো, আমার হাত ধরে উঠালো। বিছানায় বসে সে তার কাপড় ছাড়তে লাগলো, মিররের সামনে চুলগুলো ঠিক করতে লাগলো। আর আমি তাকে দেখতে লাগলাম। সে আমার সামনে দাঁড়ালো, কপালে হাত রেখে বলল, বাহ, আমি আসতেই জ্বর গায়েব। আমি তার দিকে তাকালাম। সে মুচকি হেসে আমার গাল টেনে বলল, কাল যেখানে যাচ্ছ দাওয়াতে সেখানেও আমিও থাকবো, আমার বন্ধুর বিয়ে। তাই বাচ্চাদের মতো জিন্স গেঞ্জি পরে আসবে না, মেয়েদের মতো রেডি হয়ে আসবে। চুল যেন খোলা দেখি, ঠিক এমন। কথাগুলো বলেই কপালে চুমু খেয়ে জানলার মাঝে লাফ দিয়ে ফ্লোরে পড়ল। আমি তাকাতেই হাতের ইশারা করলো। কিছুটা দূরেই তার গাড়ি। মুচকে এসে জানলা লাগাতে ইশারা করলো। আমি লাগাতেই গাড়ি স্টার্টের আওয়াজ পেলাম। তাকে দেখার পর থেকে সব ভালো লাগছে। জ্বর, কৌতূহল, মাথা ঝিমঝিম সব গায়েব। ডক্টর ডক্টর মনে হচ্ছে লোকটাকে। আমি হেসে আয়নে নিজেকে দেখতে লাগলাম। কিছুক্ষণ আগে সে এখানে তার চেহারা রেখেছিল। কাল ফ্রাইডে দাওয়াত পড়েছে, আজ গায়ে হলুদেও যেতে হতো। আমার শরীর ভালো না, তাই মা যাবে না বলে দিয়েছে। কিন্তু কাল তো যেতেই হবে। কি পরবো? মেয়েদের মতো ছেলেদের স্যুট পরবো নাকি? উফ। দাঁত ব্রাশ করতে করতে রুফটপে পৌঁছালাম। ঘুমে আমি ঢুলু ঢুলু ওয়ালে হেলান দিয়ে চোখ বুজে ব্রাশ করছি। দাঁত ব্রাশের পরিণতি নিচে ফালাতে যেতেই চোখ গেল দূরবর্তী বিল্ডিংয়ের ছাদে। হট বডি রেডি করছেন প্রিয় তৃষ্ণা স্যার। পাশে এক মহিলা কাপড় মিলছেন। মহিলার দুই সাইডে দুটো বড় বড় আপু। একটি ওই বিল্ডিংয়ের মালিকের মেয়ে, আরেকটা তার চাচাতো বোন। দুটি আর চোখে আমার প্রিন্সকে চেক আউট করছে। আমার প্রিন্সকেই চেক আউট করছে। হ্যাঁ, আমি ব্রাশ মুখে রাখা অবস্থায় বড় বড় চোখ করে তার পুশ আপ করা দেখছি। সাথে দুই আপুর কুনজর। পুশ আপ করেই যাচ্ছে। আরে পাশে মেয়েরা কুনজর দিচ্ছে, সেদিকে পাত্তাই নেই। পচা প্রিন্স, পচা স্যার। চলে যেতে নিচ্ছিলাম, তখনই কি মনে করে পেছনে ফিরতেই দেখি স্যার আমার দিকে তাকিয়ে বটলে পানি খাচ্ছেন। আমি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম, তাতে তার বিন্দু মাত্র রিয়াকশন দেখলাম না। মিষ্টি এসে ঠোঁট নাড়ল। গুড মর্নিং। হ্যাঁ, বালের মর্নিং। সাত সকালে বেলায় মোটটাই জেলাসিতে মাখিয়ে দিল, আবার মর্নিং। মুখ বেঁকিয়ে নিচে চলে আসলাম। কেন রে দাদা, রুম নেই? সেখানে উলঙ্গ হয়ে পুশ আপ কর। কে বারণ করেছে? তারপরও অন্য মেয়েদের সামনে খালি শরীরে কেন এগুলো করবে? মিষ্টি জল দিয়ে স্যারের গোসল করা উচিত, কোন নজর কেটে যাবে। শুক্রবার, তাই আজ বিল্ডিংয়ের সকল ভাই বোন বাসায়। নিচতলা থেকে সুবিধাই হয়েছে, বাইরের দৃশ্য দেখতে পারি। রুমে বসে বসে অন্য বাড়ির আপুদের সাজগোজ দেখছি। আমাদের ড্রেসিংয়ের একজন নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা, লেহেঙ্গা পরেছে 5টা আপুই। অপসরা কেউ হারিয়ে দেবে 5 জনই। আমারই কিছুই ভালো লাগছে না। 12টা বাজতে চললো। এখন রেডি হতে না গেলে নির্ঘাত কপালে থাপ্পড় জুটবে। জিন্স গেঞ্জি বের করলাম পরার জন্য। সাথে সাথেই স্যারের কথাটা কানে আসলো, মেয়েদের মতো ড্রেস আপ পরিও। হ্যাঁ, মেয়েদের মতো? ধুর, বাবা লং কামিজ কিনে দিয়েছিলেন, একদিনও পরে দেখা হয়নি। আজ পরবো। ফ্রেশ হয়ে ড্রেসটা পরে নিলাম। চুলগুলো স্ট্রেইট করে পিঠে ছেড়ে দিলাম। ওড়নাটা সাইডে নিলাম। আর সাথে তো আছে আটা ময়দা, মানে ওই টুকটাক সাজ। ফাউন্ডেশন, ম্যাট লিপস্টিক, আইশ্যাড, আই মেকআপ, ব্লাশেস, ফুল কভার, হালকা লিপস হিল পরলাম। অ্যান্ড ডান। রেডি হয়ে সোফায় বসেছি আমি আর বাবা। সাজুগুজুতে ব্যস্ত মা আর বিল্ডিংয়ের আপুরা। এখনও কি সাজছে মাবুদ জানে। এত মেকআপ কেন লাগাচ্ছে? হালকা দিলেই তো ভালো লাগে। বাবার ফোন টিপছে আর চোখে সকলের সাজগোজ দেখছি। একটা দিক বেরিয়ে পড়লাম। 4 লাইন যেতেই পৌঁছালাম গন্তব্যে। তখনও ফোন টিপছি। আইডিতে নানান লোকের স্ট্যাটাস দেখছি। ভিতরে ঢুকেই গলার আওয়াজ কানে ভাসলো, স্যারের ভয়েসের মতো। গান গাচ্ছে। আমি দ্রুত ভিতরে ঢুকতেই দেখতে পেলাম কিছু আপু আর ভাইদের মাঝে স্যার গিটার নিয়ে সুর তুলছেন। আমার দিকে মিষ্টি এসে তাকালেন, ঠোঁটের ইশারা করলেন। ওয়াও! আমার সাজগোজের পুরস্কার ছিল স্যারের রিয়াকশন। গাল দুটি মনে হচ্ছে উঁচু হয়ে লাল হচ্ছে। আমি লজ্জা পাচ্ছি, কিন্তু আমি রেগে আছি। গিটারটা টুংটাং বাজিয়ে গেতে শুরু করলেন। সবাই হাততালি দিয়ে ঠান্ডা হয়ে রইল স্যারের আওয়াজ শোনার জন্য। স্যার হৃদয় খারেন একটা গান গাচ্ছিলেন, চাই না মেয়ে তুমি অন্য কারো হও। আর চোখে আমাকে দেখছিলেন। উফ, তার চাহনিটা! মনে হচ্ছিল দৌড়িয়ে তাকে জড়িয়ে ধরি টাইট করে। আমার চোখ দুটি লাল হয়ে আছে। সে কেন এত ভালোবাসে আমায়? আমিও দিন দিন পাগল হচ্ছি তার জন্য। চোখ থেকে চোখ এড়াতে যে ইচ্ছে হচ্ছে না। সারা জীবন তার এই চোখে তাকিয়ে থাকতে চাই। সারা জীবন, আমার মৃত্যুর আগ পর্যন্ত। জড়সড় চিল্লানোর আওয়াজ আসলো। একজনকে তো স্যার হাত ধরে ঝাঁকাচ্ছে, আর তার তারিফের পুল বাজছে। আর মেয়েগুলো স্যারকে উঠতে দেখে সাজগোজ ঠিক করতে লাগলো আর তার সামনে এগোতে লাগলো।
জেলাসি ফিল হচ্ছে কেন? সে এত সুন্দর কেন? সে এত হ্যান্ডসাম না হলে কি কেউ নজর দিত? আমার বিয়ে হলে আমি বেড়াতে যাব বাইরে, তখন স্যারের মুখে কালি মেখে দেব যেন কেউ নজর না দেয়। কালি মাখতে না দিলে মাস্ক লাগিয়ে দেব। একে নিয়ে হাঁটার রিক্স হবে যদি মেয়েরা পটে নেয় আমার হ্যান্ডসাম প্রিন্সকে। কিন্তু আমার নিজেকে প্রচণ্ড সৌভাগ্যবান মনে হচ্ছে। স্যারের ভয়েস আগেও শুনেছি, কিন্তু আজ বেশি ভালো লাগছে। কেন? অবশ্যই তার ভালোবাসার স্বাদে। ড্যাশিং লাগছে স্যুট পরে, আর চোখে তার চাহনি আমার মনে ঝড় তুলে দেয়। গরম লাগছে এই ঠান্ডা আবহাওয়া। মায়ের পেছন পেছন চলে এলাম। আগে খেয়ে নেই, খেতে বসবো তখনই স্যার পাশে এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম আন্টি। আলাইকুম আসসালাম বাবা। আঙ্কেল কোথায়? ওই তো বন্ধুদের সাথে খাচ্ছে। তা আপনিও যান, ওই যে সকল আন্টির আড্ডা দিচ্ছেন। বেলি নাকি খিদে পেয়েছে, আপনি যান, আমার সাথে খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে। বেলি, আমি ওখানে দিকে যাচ্ছি, তৃষ্ণার সাথে থাকিস কেমন? আমি মাথা নাড়লাম। স্যার মুচকে এসে চেয়ার টেনে দিলেন। আমি বসতেই পাশে তিনিও বসলেন। গানটা কেমন লেগেছে? তোমায় ডেডিকেট করা। চাই না তুমি অন্য কারো হও। আমি এক নজর তার দিকে তাকিয়ে আছি। তার চোখ, সে ফিসফিসে বলে উঠল, লিপস্টিক কেন লাগিয়েছ? আমি ভুরু কুচকে তাকালাম। আই কান্ট কন্ট্রোল, কিস করতে মন চাচ্ছে তো। আমি তো চোখ বড় বড় করে তার দিকেই তাকিয়ে আসি। সে চোখ টিপ মারল। কী দিয়ে তৈরি এই লোক? তার শরীরের পশমগুলিও মেবি রোমান্টিক। আমি খেতে ব্যস্ত। হঠাৎ আমার বাম হাতে স্পর্শ পেলাম। খাবার মুখে আটকে গেল। পাশে তাকাতেই দেখলাম অন্যদের সাথে কথা বলাই ব্যস্ত। এমন ভাব সে কিছুই করছে না, খাচ্ছে আর কথা বলছে, অথচ আমাকে খেতে দিচ্ছে না। আঙ্গুলের মাঝে আঙ্গুল গুজে দিচ্ছে, আর আমার দম বন্ধ হওয়ার মতো অবস্থা। হাত দিয়ে টান দিলাম, সাথে সাথে আরও চেপে ধরলো। তাও কাঁপা কাঁপা হাতে খাওয়ার চেষ্টা চালালাম, কিন্তু পারছি না। বুকের ভিতর শুদ্ধে কাঁপছে, আর চোখে তার খাওয়া দেখছি। ঠোঁটের সাইডে খাবার লেগে গেছে। দেখতে কিউট লাগছে তো। আমি তার হাতে খোঁচা দিতেই সে তাকালো। হাতের ইশারায় ঠোঁট দেখিয়ে দিলাম। বাহ, তুমি দেখি লুচি হয়ে যাচ্ছ। পাবলিক প্লেসে স্যারের থেকে লিপকিস চাচ্ছ? বেলি, তুমি তো নতুন হিস্ট্রি তৈরি করতে চাচ্ছ। আমি ছোট ছোট চোখ করে তার দিকে তাকালাম। মুখ ভেঙেই বলে দিলাম, আপনার ঠোঁটের আশেপাশে খাবার লেগে আছে, সেটাই বলছিলাম। আপনার ওগুলো করার কোনো ইচ্ছা আমার নেই। তাই নাকি? ওগুলো বলতে কি বোঝালে? আপনি আমায় লজ্জা দিচ্ছেন? লজ্জা? আচ্ছা, তুমি কি ওগুলো বলতে চুমুকে বুঝিয়েছ? আমি মুখ ঘুরে নিলাম। অনেক মেয়েরাই আর চোখে তাকাচ্ছে। এই লোকের মাথায় ফালতু কথা ছাড়া কিছু নেই। সে আমার হাত ছেড়ে দিল। হাত পরিষ্কার করে ফোন টিপতে লাগলো, অথচ মুখ পরিষ্কার করলো না। বেলি, ওই যে টিস্যু, ওটা নাও আর মুখটা মুছে দাও তো। বুঝতে পেরেছিলাম এমন কিছুই করাবে। বড় ছোট সবাই আশেপাশে, কিভাবে করব? তো আমি কাঁপা কাঁপা হাতে টিস্যু নিলাম। তার দিকে তাকাতে সে আমার চোখের দিকে তাকালো। আমি অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিলাম। ধীরে ধীরে মুছে দিলাম তার ঠোঁট সহ কর্নারের খাবার। সে একদিন আমায় দেখছিলেন। আমি মুচকে এসে উঠতে যাব, তখনই হাত ধরে বসিয়ে দিল। চুপচাপ খাবারগুলি ফিনিশ করো, আমি ডিস্টার্ব করছি না এখন। ওই যে ওখানে আছি আমি, তোমার দিকে নজর থাকবে, বুঝেছ? আমি মাথা নাড়লাম। আওয়াজগুলো ভারী ভারী শোনাচ্ছিল। ভয় পাচ্ছিলাম যে। সে গিয়ে ওখানের আপু ভাইদের সাথে হাত মিলিয়ে কথা বলতে লাগলেন। আমি চুপচাপ খাচ্ছি আর চোখে তাকে দেখছি। গান বাজছে লাউড হয়ে, কিছু আপুরা নিচেই যাচ্ছে। আমি আম্মুর হাত ধরে দাঁড়িয়ে আছি। এই লোকটা কখন থেকে আমায় ঘুরেই যাচ্ছে। আমার মুখে কি টাকা ঝুলানো? আজব। অবশ্য লোক না, 23 বছরের মতো হবে। দেখতে ভদ্রলোক দেখাচ্ছে, কিন্তু আমাকে কেন বিরক্ত করছে? আমি নাচ দেখতে ব্যস্ত। হঠাৎ ওপাশে প্রচণ্ড রকমের হাসির শব্দ পাচ্ছি। কে আর? আমার স্যার। হাসি গড়িয়ে গড়িয়ে ঝরছে ঝড়ের গতিতে, আর আমায় শুধু শাসায়, আবার মেয়েদের নাচও দেখছে। আর চোখে আমায় মিষ্টি হাসি উপহার দিচ্ছে, কিন্তু তার হাসি এখন আমার শরীরে কেরোসিন ঢেলে দিচ্ছে। হঠাৎ পাশে এসে দাঁড়ালো সে অচেনা পুরুষ। আমি একবার তাকে আবার নাচ দেখার মতো হয়ে উঠলাম। ধীরু সাউন্ডে আওয়াজ আসলো, নাম কি? আমি দ্রুত মাথা ওঠাতেই চোখ কপালে। আমার দিকে ঝুঁকে আছে। কিছু বলবে বা করব, তার আগে ঝড়ের গতিতে আমার হাত পেছন কেউ মুচড়ে ধরেছে। ব্যথায় আমার হাত মনে হয় নেই। পেছনে ফিরতেই দেখি স্যার। কি হয়েছে ছোট ভাই? না, শুধু পরিচিত হতে আসছিলাম। পরিচয়? নাম বেলি, থাকি পাশের বাড়িতে, আর মোস্ট ইম্পর্টেন্ট মাই ওয়াইফ। হ্যাঁ, ওয়াইফ? কে কার ওয়াইফ? ওয়াইফ না ওয়াইফাই বলল। আমার হাতের ব্যথা ভুলে বড়সড় চোখ করে তাকিয়ে আছে। ছেলেটিও শকড। ধীরে ধীরে কেটে পড়ল, অথচ আমার হাত আজ ভেঙেই ছাড়বে। হাত ছোটানোর চেষ্টা করে যাচ্ছি, আশেপাশে তাকাচ্ছি, সবাই নাচ দেখতে ব্যস্ত। তারপরে যদি কেউ ফেলে দেয়, জানি না কেন
টানছে কেন এই লোক? খোদা, মানিজ্জত তো নিজের ডোবাবে, সাথে আমারটাও। আরে স্যার, এটা আমার ছোট বিছানার নিচের জায়গা না যে যেটা ইচ্ছা করলেন কেউ দেখবে না। এটা পাবলিক বিয়ার প্লেস। আমার ছোটোখাটো মানিজ্জত তো ধুয়ে যাবে কেউ দেখলে। যাচ্ছি কোথায়? আমার কথাগুলো শুনে এসে থেমে গেল। ভ্রুকুচকে আমার দিকে তাকালো। দিন দিন দেখছি বড্ড পেকে যাচ্ছ, মানিজ্জত বেড়ে যাচ্ছে দেখি। না তো, তা না তো কি? আর ওই ছেলের সাথে কিসের আলাপ চলছিল? কি বলছিলাম? আন্টির সাথে থাকতে? তাহলে এদিক ওদিক দৌড়াচ্ছিলে কেন? আর এমন হবে কিনা? আচ্ছা, তখন এই লোক মানে ওই ভাইকে কি বললেন? আমি আপনার ওয়াইফ না ওয়াইফাই? অবশ্যই ওয়াইফাই বলেছিলেন হয়তো, কারণ আমাদের তো বিয়ে হয়নি। আচ্ছা, আমি আপনার ওয়াইফাই কিভাবে হলাম? মাথা তুলে তার দিকে তাকালাম। সে নাক ফুলিয়ে দু ভ্রু মাথা তুলে আমার দিকে তাকিয়ে, ওয়াইফ? ইউর মাই ওয়াইফ। আমার বউ হওনি, কিন্তু হবে, আর সেটা খুব শীঘ্রই। মুহূর্তের মাঝেই শরীরের তাপ বেড়ে গেল। তার ভয়েসের এরকম জাদু আছে। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, আশেপাশে তাকাতে ব্যস্ত। কেউ দেখলে স্যারের নামে বাজে কথা ছড়াবে। তার দিকে চোখ পড়তে আমি দু পা পিছনে চলে এলাম, কারণ সে আমার সামনে এগিয়ে আসছে। যথারীতি আমিও পেছনে যাচ্ছি। কি হচ্ছে? কেউ দেখলে সম্পূর্ণ কথা বলার আগেই সে 4-5 পা এগিয়ে আমায় ঘেঁষে দাঁড়ালেন। শোষ, জবাব পেয়েছ? আর এত পাকনা পাকনা কথা কবে থেকে শিখেছ? বড্ড বুঝতে শিখেছ আজকাল। তা বিয়ে নিয়ে হয়তো সব জানো, তাই না? আমি রীতিমতো কাঁপছি। তার ফিসফিসানো আওয়াজ, আমার শরীরের পশম দাঁড়িয়ে পাল্লা দিয়ে কাঁপছে। আমি আর চোখে তার দিকে তাকিয়ে একটু পেছনে যাওয়ার ব্যর্থ চেষ্টা করলাম, কারণ পেছনে দানবের মতো ওয়ালটা আমায় আটকিয়ে রেখেছে। আমি ডান সাইডে চাপতে নিচ্ছিলাম, তার আগেই সে সেখানে হাত রাখলেন। এইবার থম হয়ে দাঁড়ালাম আমি। আর চোখে তাকাতেই দেখলাম ওপর থেকে নিচ অব্দি আমায় চোখ বোলালেন। আমার চোখের দিকে চোখ পড়তে যথারীতি নিচে তাকালাম। সালোয়ার স্যুট কি আমার জন্যই পরেছ? আমি চোখ বুজে মাথা নাড়লাম। হঠাৎই গালে স্পর্শ পেলাম তার ঠোঁটের। খুব মায়াবী লাগছে। সেদিন ডান গালে কিস করেছিলেন, আজ বাম গালে। আমার দিক কিছুটা ঝুঁকে বললেন, কন্ট্রোল হচ্ছে না যে? লিপস্টিক কেন দিচ্ছ? আর দেবে না। আমি হতভম্ব হয়ে রইলাম। ঠোঁট দুটো কামড়ে মুখে ভরে নিলাম। বড্ড লজ্জা লাগছে। কেন যে লিপস্টিক লাগাতে গেলাম। হাত দিয়ে ঠোঁট পুষতে নিচ্ছিলাম, তখনই তার আওয়াজ কানে আসলো, আমি মুছে দিচ্ছি। আমিও হাত নামিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমি তো আর জানতাম না তার পোছানো মানে কী ছিল। মুহূর্তের মাঝে ঠোঁটে তার স্পর্শ পেলাম। চোখ বন্ধ কি করব? আমি আশেপাশে তাকাতেই ব্যস্ত। কেউ দেখলে সর্বনাশ। এদিকে তার হুঁশ তোয়াক্কা নেই। নিজের গতিপথ অনুসরণ করেন, মনের আনন্দে চুমু খাচ্ছেন। ওপাশ থেকে কাউকে আসতে দেখেই তার নিচু হওয়া শরীরে ধাক্কা দিলাম। তাতে কিছুই না, সে ব্যস্ত এখন। আমি পেছনে ফিরে 2 কদম পেছনে চলে এলাম। হাঁটতে হাঁটতে বারবার স্যার স্যার বলেছে যাতে মহিলাটা খারাপ কোনো কিছু না ভাবে, আর সে তো ভ্রু উঁচু করে আমার দিকে তাকিয়েই আছে। মহিলাটা চলে যেতেই সে আমার দিকে আবার আসতে নিলেই আমি দৌড় দিলাম। পেছনে আর তাকাইনি। বাসে এসেছি 8টার দিকে। এতক্ষণ যাবৎ মায়ের পেছন পেছনেই ছিলাম। ভয় কাজ করছিল আবার কে না কথা বলতে আসে। বিছানায় গায়ে দিতেই ঘুমের মাঝেও চমু দৃশ্য বারবার ভেসে আসছে। লজ্জায় লাল নীল হওয়া অবস্থা। সকাল সকাল ঘুম ভেঙে যায়, আর সকালে আকাশ ছাদ থেকে দেখতে প্রচণ্ড ভালো লাগে। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ছাদে পৌঁছালাম। হালকা হালকা কুয়াশা, শীতটা চলে যাচ্ছে অল্প অল্প করে। দূর দূরান্ত চোখ যাচ্ছে বারবার। আকাশটা দেখতেও মারাত্মক সুন্দর দেখাচ্ছে। কানে আওয়াজ আসতেই সেদিকে তাকালাম। পাশের বাড়ির বড় ভাইয়া মিষ্টি হাসি দিলেন, সাথে আমিও। গুড মর্নিং বেলি। গুড মর্নিং আবির ভাইয়া। আবির ভাইয়া প্রচণ্ড ফ্রি মাইন্ডেড। সব কথা গোছালো আর সুন্দরভাবে বলে, যা শুনতেও বেশ ভালো লাগে। তাও কেন জানি আমার শুধু আমার প্রিন্সের কথা, আওয়াজ, চলাফেরা সব ভালো লাগে। আমার প্রিন্স। চিল্লানোর আওয়াজ আসতেই ধরফরিয়ে সেদিকে তাকাতে আমি থম। ওপাশে বিল্ডিং থেকে স্যার ধমক দিচ্ছেন, স্কুল নেই, দ্রুত রেডি হয়ে স্কুলে আসো, আর যদি দেরি করে পৌঁছাও। কথাগুলো বলেই আগুনের দৃষ্টি নিক্ষেপ করলো। আমিও ধীরে ধীরে নিচে নেমে এলাম। দ্রুত শ্বাস নিলাম কয়েকবার। আজ মা স্কুলে যাবেন বেতন দিতে, আর এভাবেও গার্জেন ডাকা হয়েছে। 12 থেকে 13 দিন পর স্কুলে নাচ গানের অনুষ্ঠান। মায়ের সাথে স্কুলে পৌঁছালাম। ঢুকতেই দেখি স্যার আফরোজা ম্যামের সাথে কথা বলছেন। সেদিক দিয়ে যেতে হবে। আমি মাকে ইশারায় জানিয়ে সেদিকে এগিয়ে গেলাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম স্যার, শুভ সকাল। দ্রুত পা চালিয়ে চলে আসলাম সেখান থেকে। স্যারের চোখ ভয়াবহ দৃশ্য ছিল। প্রত্যেকটা ক্লাস করে বাসায় পৌঁছালাম। স্যারের সাথে আই কন্ট্যাক্ট ছাড়া একটি কথা হয়নি আমাদের। বাসায় চলে আসলাম। আজ মায়ের সাথে আমিও রান্না করছি, কিন্তু পরক্ষণে মায়ের কথা শুনে খুব আর শকড দুটোই হলাম।
দ্রুত কাজ শেষ করতে হবে। আজ তৃষ্ণাকে দাওয়াত দিয়েছে বাসায়, বলেছে আসবে, আর তোর বাবাও একসাথেই খেতে বসবে। তার জন্যই এত রান্নাবান্না চলছে। এত এত আইটেম, বাবা জামাইয়াদের হবে নাকি? তা মা হঠাৎ, আরে তৃষ্ণা নাকি ঢাকা যাবে, সন্ধ্যা থেকে রওনা দেবে। ওর মা নাকি অসুস্থ, 10-12 দিন তো থাকবেই। কথা শুনে আমি স্তব্ধ। 10-12 দিনের জন্য চলে যাবেন? আমি এতদিন কিভাবে থাকবো? মাথাটা মনে হচ্ছে ঘুরে পড়ে যাবে। আমি ধীরে সুস্থে রুমে এসে বিছানায় বসে পড়লাম। মাথাটা দুপাশে চেপে ধরে বিছানায় কাত হয়ে রইলাম। বড্ড যন্ত্রণা হচ্ছে যে, বুকের সাথে পুরো শরীরে। আমি সেই যে শুয়েছে আর উঠিনি। হঠাৎ তার আওয়াজ কানে আসতেই দ্রুত বিছানা ত্যাগ করে সেদিকে চলে এলাম। সোফায় বসে বসে ফোন টিপছে। আমি লুকিয়ে তাকে দেখেই যাচ্ছি। মুখটা শুকনো হয়ে আছে, মেজাজ ভালো নেই তার। মা অসুস্থ তো তাই হয়তো। আমার জন্যই তো তাদের রেখে এখানে থাকছেন স্যার। কিন্তু সে চলে গেলে আমি কিভাবে থাকবো? আমি যে পারবো না থাকতে। বড্ড ভালোবেসেছি যে স্যারকে। মায়ের ডাকে দ্রুত রান্নাঘরের দিকে চলে এলাম। মা যা যা হাতে দিল তা নিয়ে টেবিলে সাজিয়ে রাখলাম। স্যার আমার দিকে করুণ চোখে তাকিয়ে, আর আমার বুকটা ধুকপুক করে উঠল। কষ্ট হচ্ছে যে, ভাবতে আমার কান্না করতে ইচ্ছে করছে। 1-2 দিন না, 10-12 দিন তাকে দেখতে পাবো না। টেবিলে বাবা আসে আর আমি বসে আছি। মা খাবার বেড়ে দিচ্ছে। আমার আজ আর খাওয়া হবে না, গলা দিয়ে খাবার নামবে না। সে আর চোখে তাকাচ্ছে আর খাচ্ছে। মায়ের রান্নার প্রশংসা করছে আর নানান কথা বলে যাচ্ছে। যখন শুনলাম মায়ের মুখে তার বিয়ের কথা, আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। স্যারকে ঢাকা যেতে বলেছে তার মা, আর 5 জন পাত্রী দেখতে হয়েছে। ছেলের বিয়ে নিয়ে তার মা নাকি চিন্তিত। আমার চোখের পানি মনে হচ্ছে গড়িয়ে পড়বে। অন্যদিকে ফিরে চোখের পানি মুছে নিলাম, আর চোখে তাকে দেখতে লাগলাম। আমার প্রিন্স অন্য কারোর হয়ে যাবে, সে কি আমার হবে না? আমাদের ভালোবাসায় কি কোনো শক্তি ছিল না? রুমে বসে চোখের বন্যা ঝরিয়ে ফেলেছি। কান্নার বেগ মনে হচ্ছে শুধু বাড়ছে। হু হু করে আওয়াজ আসতে চাচ্ছে। খানিকক্ষণ পর কারোর পায়ের আওয়াজে চোখ মুছে সেদিকে তাকালাম। রুমে স্যার এসছেন, পেছনে মা। আমি দ্রুত বিছানার থেকে নেমে স্যারকে সালাম দিলাম। সে আমার দিকে তাকালেন। 10-12 দিনের পড়া আমি দিয়ে যাব, সেগুলো প্রতিদিন পড়ে শেষ করে ফেলবে কেমন? আমি নিচে তাকিয়ে থেকেই মাথা নাড়লাম। মায়ের আওয়াজে তার দিকে তাকালাম। আমি চা নিয়ে আসি, মন দিয়ে সব বুঝে নে, যা না পারিস। মা যেতেই আমি 4-5 পা পিছিয়ে গেলাম। স্যার দ্রুত আমায় জাপটে ধরলেন, মাথাটা বুকের মাঝে চেপে ধরলেন। বেলি, আমায় ঢাকা ফিরতে হবে, একেবারের জন্য চলে যেতে হবে। আমার জন্য মা দিন দিন অসুস্থ হচ্ছেন। কসম দিয়েছে তারা, এখান থেকে না গেলে তার মৃত্যু দেখতে হবে। আমি স্তব্ধ হয়ে রইলাম। কান্নাটাও এখন আসছে না। সে আবারও বলতে লাগলেন, 1 মাস সময় নিয়েছে, 1 মাসের মাঝেই ঢাকা শিফট হতে হবে, আর 10-12 দিনের জন্য ঢাকা যেতে হবে। মা হসপিটালে অ্যাডমিট। সে যত দ্রুত সম্ভব আমার বিয়ে দিতে চান। আমি তাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিলাম। হাউমাউ করে কান্না করতে লাগলাম। ভালো লাগা, ভালোবাসা শিখে এখন চলে যাবে? কিভাবে থাকবো আমি? কিভাবে বাঁচবো? তার বকা, তার ছোঁয়া, তার হাসি, প্রতিচ্ছবি কিভাবে ভুলবো? পারবো না ভুলতে, পারবো না তো। আমি কিভাবে থাকবো? আমি পারবো না থাকতে, বিশ্বাস করেন, একদিনও থাকতে পারবো না। সে দ্রুত পায়ে গিয়ে আমায় জড়িয়ে ধরলেন। তাও আমিও পারবো না। আমি আসবো তো তোমায় দেখতে, আর বিয়ে তোমায় করব। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমি বেঁচে থেকেও মরে যাব তাকে ছাড়া। কিভাবে থাকবো? সে আমার চোখের পানি মুছে দিলেন। পকেট থেকে একটি ফোন বের করলেন। যখন মন চাইবে কল দেবে, দেখতে চাইলে ভিডিও কল দেবে। আমি কল দিলে সাথে সাথে রিসিভ করবে। সন্ধ্যায় চলে যাচ্ছি, কিছুদিনের মধ্যে আবারও আসবো। তাতে কি, চিরদিনের জন্য তো চলে যাবেন? আমি আবারও হু হু করে কেঁদে উঠলাম। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এত কষ্ট কেন হচ্ছে? শোষ, কান্না বন্ধ। আন্টি আসছে, চুপ। আমি দ্রুত চোখের পানি মুছে নিলাম। সে আমায় 10-12 দিনের পড়া দিয়ে দিলেন। কিভাবে চলবো, কিভাবে থাকবো, সব কিছু বলে দিচ্ছেন। আর আমি নিজেকে কন্ট্রোল করছি। কান্নার বেগ যে বেরিয়ে আসতে চাচ্ছে, চার শেষেটা শেষ করে যেতে লাগলো। মা বেরিয়ে যেতে আমি দ্রুত তাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আমার কষ্ট হচ্ছে, আপনি আমার সাথে যাব, আমি আপনার সাথে যাব। কাঁদে না। আমার সাথে যাবে যখন সময় হবে। সে আমার কপালে চুমু খেয়ে বেরিয়ে গেলেন। আমি দ্রুত দরজা বন্ধ করে কেঁদে উঠলাম। নিস্তব্ধ হয়ে শরীরটা ফ্লোরে পড়ে গেল। কষ্ট যে সহ্য হচ্ছে না, এমন কষ্টের সাথে তো আমি পরিচিত নই। সারা জীবনের জন্য কি তাকে পাবো? ঘুম ভাঙে ফোনের আওয়াজে। ভাইব্রেশন হচ্ছে, বালিশ কাঁপছে। বালিশ সরাতেই স্যারের দেওয়া ফোনটা চোখে পড়ল। কেউ কল দিচ্ছে। আবারও কল আসতে রিসিভ করলাম। ঘুমো ঘুমো গলায় সে বলল, গুড মর্নিং বেলি। আমার বুঝতে বাকি নেই কার কল। মুখের হাসিটা এত বড় হয়ে উঠেছে।
গুড মর্নিং। স্কুলে যাওনি? না, কেন? ভালো লাগছিল না। ভালো লাগছিল না নাকি আমি স্কুলে নাই বলে? দুটোই। সে হা হা করে হাসছে। হ্যাঁ, হাসার কি হলো? পচা স্যার। আচ্ছা, আন্টি কেমন আছে? মায়ের কিছু হয়নি, আমি মিথ্যা বলে আনিয়েছে। আমি তো ভয়ই পেয়েছিলাম। যাও ফ্রেশ হয়ে খেয়ে নাও। আচ্ছা। ফোনটা রাখতে মন চাচ্ছিল না, তাও এটা ভেবে রাখলাম যে ব্রেকফাস্ট করে আবারও কল দেব। পরে কল দিতেই ব্যস্ত। সারাক্ষণ ফোন দিয়েই চলেছে কিন্তু ব্যস্ত। বুকটা আমার ধপাস ধপাস করছে। কল কেন ধরছে না? কি হচ্ছে? স্যারের কিছু হলো না তো? ভয়ে আত্মা সত্তা লাভ দিচ্ছে আমার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফোনটা চেক করলাম, সাথে সাথে কাঁদতে ইচ্ছে করছে। একটি মেসেজ বা কল কিচ্ছু ছিল না। সে আমায় ভালোবাসে। ভালোবাসার নমুনা কি এটা? স্কুলে যেতেই সবাই আমায় আদর করছে, গিফট দিচ্ছে আর ভালো থাকতে বলেছে। হাজু, কি হচ্ছে এটা কি? হঠাৎ হাসান দৌড়িয়ে এসে আমার হাত ধরলো। বিলি, কেন চলে যাবে? এখানেই থাক না, অনেক মিস করবো যে তোকে। কোথায় যাচ্ছি আমি? পিছন থেকে মা বলে উঠল, ঢাকা। আমি দ্রুত পেছনে তাকাতেই দেখি মা বাবা দাঁড়িয়ে। মা আমার মুখটা ধরে বলে উঠলেন, ট্রান্সফার নিয়েছি তোর, ঢাকায় শিফট হবো। তোর আব্বুর ট্রান্সফার হয়েছে। খুশিতে কাঁদবো নাকি অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছাবো বোঝার উপায় নেই। বাসায় গিয়ে চিন্তা ভাবনা করছে আর মা বাবা কি কি যেন বলছে আর হাসছে। ঘরের যাবতীয় জিনিস গোছাতে ব্যস্ত। কি হচ্ছে? যাক, ভালোই হলো, স্যারকে ঝটকা দেওয়া যাবে। সেদিন খুশিতে আমার আর ঘুম হয়নি। হাসানের সাথে পুরো একটি দিন আবেগে কাটিয়েছি। নিজের ফোন নাম্বার দিয়েছি ওর নানুর বাসায় ঢাকা। সেখানে যেতেই যেন আমার সাথে দেখা করে, সেটাও বলে রেখেছি। সকলের সাথে কুশল বিনিময় করলাম দুদিন। এখান থেকে যেতে যেমন কষ্ট হচ্ছে, তেমন স্যারকে দেখতে পাবো তার কারণে ভালো লাগছে। চট্টগ্রাম থেকে বিদায় নেওয়ার সময় আমি প্রায় কেঁদেই দিয়েছি। সবাইকে ফেলে যাওয়ার কষ্টটা বেশি কষ্ট লাগছিল হাসানের জন্য। বেস্টি বলে কথা, ও বলেছে প্রায় ভিডিও কলে কথা বলবে, মাসে কয়েকবার ঢাকা আসবে। আমিও হ্যাঁ বোধক জানিয়েছি। আসলে মায়াতে জড়িয়ে পড়েছি সকলের সাথে। বাবার সাথে নানান দুষ্টুমি করে পৌঁছলাম ঢাকা। নানুদের বাড়ির সামনে ট্রাক থেমেছে আমাদের। আমি দ্রুত বেরিয়ে আসতেই নানি জড়িয়ে ধরল, পাগলের মতো চুমু খাচ্ছেন। ঠিক তেমনই আমিও জড়িয়ে রেখেছি তাকে। নানুর সাথে কথা বলতে বলতে ভেতরে ঢুকতে না ঢুকতেই আমি অবাক। আমার পুরো 14 গোষ্ঠী এখানে। ঘরে মানুষ আটছে না এমন অবস্থা। আমি দৌড়ে খালা খালু কাকা কাকি বোন ভাই মামা মামিদের সবাইকে জড়িয়ে আছি। এত খুশি লাগছে যে কি বলবো, কিন্তু সবাই এখানে কেন? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ মামা আমার মাথাটা টেনে হাত বুলিয়ে বলে উঠলেন, কত বড় হয়ে গেছে আমাদের ছোট্ট বেলিটা, একদম বিয়ে দিতে পারবো, তাই না? আমি হতভম্ব হয়ে রইলাম। বিয়ে দিতে পারবো? সিরিয়াসলি? আমি এখনো ছোট, আমার বিয়ের কথা ভাবছি এখনই? ভাবা যায়? মা বাবা রুমে ঢুকতেই ভালোবাসার বন্যা বয়ে গেল। ভাইরা বোনেরা খুশিতে চোখের পানি ফেলতে লাগলেন। আমার বেশ ভালোই লাগছে। পরিবার একত্রে হলে কতটা আনন্দ হয় তা আজ বুঝলাম। মিনসি আমার বড় মামার মেয়ে, আমার থেকে 2 বছরের বড়, বেশ ফ্রেন্ডলি। ওর সাথেই নানান গল্প জুড়ে দিলাম। ও আমায় আর চোখে দেখছে আর হঠাৎ মুচকে হাসছে। এবার আমি রেগে বললাম, কি হয়েছে? হাসছে কেন পাগলের মতো? না, কিছু হয়নি। আমি চুপচাপ ওখান থেকে চলে আসলাম। আজীব, সকলের এমন অদ্ভুত বিহেভ আমার মাথায় ঢুকছে না। নিচে নামতে দেখি আব্বু মুখটা ছোট্ট করে রেখেছে। আব্বুর আবার কি হলো? আব্বু, কি হয়েছে? কিছু না, তুমি যাও গোসল সেরে নাও। কিছুই বুঝলাম না। সবাই কি নিয়ে যেন জেল ফিসফিস কথা বলছে। কি নিয়ে? আমাকে দেখেই মিষ্টি হাসি দিচ্ছে। কি হচ্ছেটা কি? এবার আমি সোজা নানি রুমে চলে গেলাম। মাত্র নামাজ শেষ করে বসেছে, আমি দ্রুত গিয়ে তার পাশে বসলাম। নানি, এখানে কি হবে? এত আয়োজন চলছে যে? যা হবে পরে দেখতে পাবি, এখন গিয়ে গোসল করে নে, যা, আর কোথাও যাব না। কেউ তো কিছুই বলছে না। আমি আপুর রুমে চলে এলাম, কাপড় নিয়ে গোসল করে নিলাম। খাটের ওপর চুপচাপ বসে আছি, অপেক্ষায় আছি আপু কখন বের হবে। আপু বের হতেই আমি দ্রুত ফোনটা বের করে কল লাগালাম স্যারের ফোনে। রিং হচ্ছে কিন্তু ধরছে না কেন? আবার কল দিতেই বিজি। স্যার কি আমায় ইগনোর করতে চাচ্ছে? কালকের পর কল দিয়েই যাচ্ছে কিন্তু সে রিসিভ করছে না। আমার চোখ ভিজে যাচ্ছে পানিতে। আজ 2 দিন হতে চললো, অথচ একটিবার কল দিল না আর রিসিভও করলো না। এই তার অতিরিক্ত ভালোবাসা? এটাই নমুনা? আমি এখন পুরনো হয়ে গেছি, তাই আর চলছে না। নতুন পেয়েছে তাই ভুলে গেছে। আমার এত কান্না পাচ্ছে কেন? আমি কেন কাঁদবো? সে আমার কথা মনে রাখিনি, আমি কেন মনে রাখবো? রাখবো না মনে, কাঁদবো না। তাও চোখের পানি টুপ টুপ করে পড়ছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে। চোখ খুলতেই দেখি আমি বিছানায় অবু হয়ে শুয়ে আছি। মাথাটা ব্যথা করছে। কাঁদতে কাঁদতে মাথা ধরে এসেছে আমার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই অবাক।
মুখটা ফুলে টমেটো। কেউ দেখার আগেই ওয়াশরুমে ঢুকে পড়লাম। কেউ দেখলে হাজার প্রশ্ন করবে। কিভাবে বলবো এই অল্প বয়সে ভালোবেসে আমি পাগল হয়ে গেছি? ভালোভাবে ফ্রেশ হয়ে নিলাম, তাও মুখটা ফোলা ফোলা, ডুলু ডুলু হয়ে আছে চোখগুলো। ঘড়ির দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। 6টা বাজতে চললো। কেউ আমায় ডাকলো না খেতে। কি স্বার্থপর সবগুলো। কেউ ভালোবাসে না আমায়, কেউ না। আবারও ফোনটা ধরলাম। একটু আশা ছিল যদি একটি মেসেজ দেয়, কিন্তু না স্যার, একটি মেসেজ বা কল কিছু দেয়নি। একটি কলও না। পচা, খারাপ, খচ্চর স্যার। একটি কলও দিল না। রাত্রি শেষ হয়ে ভোর হতেই 3 দিন চলে যাবে। কেমন ব্যস্ত যে একটা মেসেজ দেয়া যায় না। ফোনটা হাতে নিয়ে বসে আছি, বারবার স্ক্রিনে তাকাচ্ছি যদি একটি মেসেজ দেয়, কিন্তু ক্ষুধাও তো লেগেছে। ফোনটা লুকিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। সবাই টুকটাক কাজে ব্যস্ত। ডাইনিংয়ে খাবার রাখা। আমি গিয়ে চুপচাপ খেয়ে নিলাম। আর চোখে সবাইকে পর্যবেক্ষণ করছি। আমাকে টুকটুক করে চোখে দেখছে। আমি বড় বড় চোখ করে তাদের তামাশা দেখেছি। হঠাৎ নাইন আমার সামনের চেয়ারে বসলো। আমি ভ্রু উঁচু করে ওর দিকে তাকালাম। ও দুটো ভ্রু উঁচু করে মুখ বাঁকালো। আমি মুখ ভেঙিয়ে দিলাম। আরে, নাইন হো হো করে হেসে দিল। পাজি মেয়ে, আমায় মুড দেখাচ্ছে। আমি চুপচাপ খেয়ে উঠছিলাম। হঠাৎ নাইন আমার পেছনে এসে কানে কানে বলে উঠল, এত আয়োজন তোমার এঙ্গেজমেন্টের, তাও তোমার থেকে অনেক বেশি বয়সী এক লোকের সাথে। খুব জলদি আমরা বিয়ে খেতে চলেছি। আমি টাসকি খেয়ে চোখ বড় বড় করে নাইনের দিকে তাকালাম। নাইন হাসতে হাসতে চলে যাচ্ছে। হ্যাঁ, আমার এঙ্গেজমেন্ট? সিরিয়াসলি? কি আবল তাবল বকছিস? বড্ড পেকে গেছিস দেখছি। বিচার দেব মামার কাছে। যাও, হেল্প করলাম তোমার, আগে আগে জানিয়ে দিলাম যাতে ভেগে যেতে পারো। আমি এবার দৌড়িয়ে মায়ের কাছে চলে এলাম। মা, নাহিন কি বলছে এগুলো? কি বলেছে? এই যে আমার নাকি আজ এঙ্গেজমেন্ট। তার জন্যই তো ঢাকায় শিফট হয়েছি। মা, তুমি মজা করছো তাই না? মজা কেন করব? আমি এবার চিল্লিয়ে উঠলাম। এগুলো কি বলছো তোমরা? আমার এঙ্গেজমেন্ট? আমি এখনো পিচ্ছি। আর আমাকে না জানি কিভাবে পারলা আব্বু? আমি চিৎকার করতে করতে আব্বুর কাছে যাচ্ছি। আব্বু, এগুলো কি শুনেছি আমি? আমার নাকি কি এঙ্গেজমেন্ট হবে? কি বলছে এগুলো আব্বু? আমি এখন এঙ্গেজমেন্ট বা বিয়ে কিছুই করব না। আমি এখনো ছোট। কী সব বলছো তোমরা? এবার আমি কেঁদেই দিলাম। বাবা আমার মাথায় হাত বুলাচ্ছেন। গাধি, তোমার জন্যই তো তোমাকে এত দ্রুত এঙ্গেজমেন্টটা করিয়ে রাখছি। আমাদের থেকে তুমি বেশি খুশি হবে পরে, দেখে নিও পাগল একটা। কথাগুলো বলে আব্বু হাসতে হাসতে চলে গেল। আমি দৌড়িয়ে রুমে ঢুকে একটার পর একটা কল স্যারকে দিয়েই যাচ্ছিলাম। লাস্ট মেসেজ দিলাম। আপনি কি আমায় ইগনোর করছেন? ইগনোর না করে সরাসরি বলে দিতেই পারতেন, আমি আর ডিস্টার্ব করতাম না। রিপ্লাই আসেনি। 2 ঘন্টা যাবৎ ফোন নিয়ে বসে আছি। আর ভালো লাগছে না। কি করব? স্যারকে কিভাবে জানাবো যে আমি অন্য কারোর হয়ে যাচ্ছি? তিনি তো আমার ফোনটাও ধরছেন না। আমি এখনই কাঁদতেও ভুলে গেছি। এমন যন্ত্রণা হচ্ছে কেন? হঠাৎ এত দ্রুত এগুলো কি হচ্ছে আমার সাথে? বড্ড কান্না পাচ্ছে, কিন্তু কান্না আসছে না। ওরে কেউ সাহায্য কর। হাসানকে কল করলাম, ফোন রিসিভ হচ্ছে না। এবার ফোনটা আছাড় দিতে ইচ্ছে করছে না, কল ব্যাক করেছে। হ্যালো হাসান, কিরে কি হয়েছে? আমার এঙ্গেজমেন্ট দেওয়ার জন্য ঢাকায় নিয়ে এসছে। কি বলছিস? সিরিয়াসলি? আরে তুই কাঁদিস না। আচ্ছা, তুই কি কাউকে ভালোবাসিস তো না মনে হয়? তো কি হয়েছে? বিয়ে তো হচ্ছে না, জাস্ট এঙ্গেজমেন্টই তো। কি বলতেছিস গাধা? আমি একটুখানি মেয়ে, 18 হয়নি এখনো, আর আমার বিয়ে দিয়ে দিচ্ছে ফ্যামিলি। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড না? আমার কষ্ট বুঝলি না? শয়তান। কলটা কেটে আবার কেঁদে উঠলাম। আমার স্যার? না, আমার স্যার না, এটা সবাই খারাপ। হাসান কল দিচ্ছে। নাক ছেড়ে কল রিসিভ করলাম। কিরে, ইনভাইট করবি না? তবে রে শয়তান, তোর জীবনে পোলাপান হবে না কুত্তা। তোর কোনোদিন বিয়েও হবে না, এতিম একটা। আরে বোন আমার, বিয়ে তো তোকে করতেই হবে। আজ না হলে কাল করবি তো নাকি? সিঙ্গেল তো আর থাকবি না সারা জীবন। আমি যে অন্য কাউকে ভালোবাসি, একটু আগে না বললি? তুই এখনো বাচ্চা, একটুখানি মেয়ে, তোর আবার ভালোবাসার মানুষ আছে? কে সে? বলা যাবে না। আচ্ছা, আমি ঢাকায় আসবো? কি বিয়ে খেতে আসবে আমার? তোর বিয়ে না খেলে কি আমার আর নিজের বিয়ে হজম হবে? তুই বউহীন মরবি, দেখে নিস। সবাই বাইরে হাসাহাসি করছে আর আমার কান্নার বেগ বাড়ছে। এই জালিয়াতি করার জন্য আমায় নিয়ে এসছে। স্যার, এত রাত্রে কোথায় যাব? বাড়ি থেকে পালিয়ে তো আরেক মুসিবত। আল্লাহ, কই আসছে আমি? কিছুই তো চিনি না। ফোনটা আনলাম না। 8 বাজছে রাত্রির। এখন মানুষ যেভাবে তাকাচ্ছে, রাত আরেকটু গভীর হলে আমায় কেউ খুঁজেই পাবে না। মাথা নিচু করে হাঁটছি। আর আমি আমার স্যারকে প্রচণ্ড ভালোবাসি। সে আমায় ভালো না বাসলেও আমি বাসি, অতিরিক্ত ভালোবাসি। আর তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে ইম্পসিবল।
ভাবছি আর আনমনে হাঁটছি, কোথায় যাচ্ছি তাও জানি না। রাস্তার মোড়ে কিছু ছেলেরা দাঁড়িয়ে ভয়ও করছে। তো কি করবে এখন আল্লাহ? মাথা নিচু করে হাঁটছি, আল্লাহ সাহায্য করিও। এই যে ছেলেদের আওয়াজে আমার আত্মা সত্তা কেঁপে উঠল। দৌড় দিব তখনই এক ছেলের আওয়াজে থেমে গেলাম। এই যে পিচ্ছি আপু, এত রাত্রে এভাবে গলিতে গলিতে হাঁটছে কেন? একা একা রিক্স হতে পারে। হ্যাঁ পিচ্ছি, এভাবে এমন ছোট ছোট গলিতে তোমার হাঁটা উচিত না। আমি সেদিকে ফিরে তাকালাম। দেখতে কেমন খারাপ দেখাচ্ছে, ময়লা কাপড় তো মনের দিক দিয়ে ফ্রেশ, পাশের ছেলেগুলোর ব্যবহারও সুন্দর, আমার থেকে বেশ বড় হবে। আমি হাসি মুখে তাদের সামনে গেলাম। তো আপনারা এত রাতে বাইরে কেন? আপনাদের বাড়ি কি এখানে ভাইয়া? ছেলেগুলো হু হু করে হেসে উঠল। আরে পিচ্ছি আপু, আমাদের আবার বাড়ি, এই কাজ কাম করি আর ঘুরি। তা পিচ্ছি, তুমি এমন রাত্রে একা একা ঘুরতেছো কেন? আসলে থাক, বলতে হবে না। তুমি মেইন রোডে চলো, ওখানে কথা বলি কেমন? এইসব চিপাচাপা গুলি খুব রিস্কি। আমি মিষ্টি এসে মাথা নাড়লাম। হাঁটতে হাঁটতে তাদের জানালাম রফিক, কাউসার, রিশার তাদের নাম। প্রচণ্ড ভালো মনের। মেইন রোডে আসতেই মন হালকা হলো। ওই পিচ্ছি লাইনে যে কীভাবে চলে গেলাম নিজেও জানি না। পাশের চায়ের দোকানে বসতে বলল, আমিও বসে তাদের সাথে চা খাচ্ছি আর আলাপ করছি। সাধারণত কোনো মেয়ে মানুষ দেখছি না নিজেকে ছাড়া। প্রচণ্ড ভয় লাগছে, তাও এক বৃদ্ধ নানি বসে আছে দোকানে, তার সাথে হাসাহাসি করছি মন মতো। ভুলে গিয়েছিলাম যে আমি পালিয়ে এসেছি আর যাওয়ার মতো জায়গাও নেই। হঠাৎ আমার সামনে বসা ভাইগুলো দাঁড়িয়ে গেল। আমিও পেছনে তাকালাম, কিন্তু তার আগেই গালে এমন জোরে থাপ্পড় পড়লো যে আমি ঠাস করে নিচে পড়ে গেছি। ব্যথা পেয়েছে। আমি কাদো কাদো ফেস নিয়ে উঠে দাঁড়ালাম। কে মারলো? তার দিকে তাকাতে দেখি চোখে পানি টলল। স্যার। দৌড়ে গিয়ে জোরে ধরলাম। হু হু করে কেঁদে উঠলাম। সে আমায় ছাড়িয়ে মাথায় আরেকটা থাপ্পড় দিল। এবার আমি আরও জোরে কেঁদে উঠলাম। সে মনে হচ্ছে রাগে কাঁপছে, হাত মুখ মুট করে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে দুপা পিছিয়ে গেলাম। ইউ ইডিয়েট, এত বড় একটা কাজ কিভাবে করতে যাচ্ছিলে? যদি কিছু হয়ে যেত? এত রাত্রে তুমি ঘর থেকে বেরোনোর কথা ভাবলে কি করে? মন তো যাচ্ছে এখানে পুঁতে দিই তোমাকে, গাধি। মাথার মাঝে বুদ্ধি বলতে কিছু নেই? রাস্তাঘাটে অবস্থা ভালো, এত সাহস আসলো কিভাবে? ও তো দিচ্ছ না কেন? আমি হু হু করে কাঁদছি। দুটো থাপ্পড় সাথে ধমক, আরও কত বকা। যা যার জন্য পালালাম সেই বলে চোর। স্যার, মনে হচ্ছে ভ্যাবাচাকা খেয়ে গেল। মানে কি? আপনি তো আমার ফোন ধরছিলেন না। আবার বাসায় নাকি আজ আমার এঙ্গেজমেন্ট, আপনাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না, তাই তো? সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সে ভাইদের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ গাইস, এত দ্রুত এই পাগলকে খুঁজে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কথাগুলো বলতে বলতে সবাইকে জড়িয়ে ধরলো, তাদের কিছু টাকা হাতে দিল। আসি। ভাইয়াগুলো আমার দিকে তাকিয়ে বলল, পিছিয়ে আর একা বেরোনোর কথা মাথায় এনো না, সবসময় আমাদের মতো ভালো ভাইদের পাবা না। আমি কেঁদে দেওয়ার মাঝেও হেসে উঠলাম। তাদের সাথে হাত মিলাতে যাব, তখনই সে আমার হাত টেনে ধরে নিয়ে যাচ্ছেন। আমি মুখ গোমরা করে গাড়িতে বসে আছি, তার সাথে কথা নেই। বজ্জাত পাখি। আমার মুখ ফুলে গেছে কান্না করতে করতে। এত কান্না আমি আমার লাইফেও করিনি। আর আজ দুদিন যাবৎ কাঁদতে কাঁদতে চোখ ব্যথা করছে। স্যার আর চোখে আমার দিকে রাগী চোখে তাকাচ্ছেন। আমি তার দিকে তাকাবো না, সে হঠাৎ গাড়িটা স্টপ করে দিল। ফোন বের করলো, মনে হচ্ছে কাউকে কল দেবে। হ্যালো আঙ্কেল। হ্যাঁ পেয়েছি। মিরপুরের দিকে চলে এসেছিল। আঙ্কেল, বিয়েটা কি আজ করা যাবে? আসলে আমি পাগলিকে নিয়ে রিস্ক নিতে চাচ্ছি না। চিন্তা করবেন না, আমি ওর বয়সের আর গতিবিধের সম্পূর্ণ দায়ভার মনে রাখবো। আচ্ছা, তাহলে বাসার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করুন। জি, মা বাবা যাচ্ছে ওখানে। এই তো আধা ঘন্টা লাগবে আসতে। জি আচ্ছা। ফোন রাখতেই আমি তার দিকে ফ্যাল চোখে তাকিয়ে আছি। চোখে পানি চকচক করছে। আপনি বিয়ে করবেন অন্য কাউকে? এবার রেগে তেড়ে আসলো আমার দিকে। আমার মুখের দিকে ঝুঁকে গিয়ে বলতে লাগলো, গাধি, এতটুকু বোঝার সামর্থ্য তোমার হয়নি? আমি ঢাকা এসে পড়েছি, পরের দিন তোমরা এসেছো, আমি তোমার ফোন ধরছি না, আবার হঠাৎ তোমার এঙ্গেজমেন্ট, আঙ্কেলের কথাগুলো, এত কিছু পরেও বুঝতে পারছো না? আমি মুখটা ছোট করে বললাম, কি? থাক, তোমার কিছু বোঝার প্রয়োজন নেই। আমি মুখ ফুলিয়ে জানলার দিকে তাকিয়ে, সে আমার সাথে কথাগুলো বলেনি আর আমি উড়ে গিয়েছি। কথা বলবো না, চুপচাপ বাইরে তাকিয়ে আছি, কিন্তু খুশি লাগছে। আমার স্যার আমার পাশে, আর চোখে তাকে দেখছি। ঢাকা এসে তাকে আরো মারাত্মক দেখাচ্ছে, বেশি ইয়াং ইয়াং লাগছে। উফ, সে এত সুন্দর কেন? তার চোখে চোখ পড়তেই অন্যদিকে তাকালাম। সোফায় বসে আছে এক অপরাধীর মতো। আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে চেনা অচেনা অনেক মানুষ। মা তো কেঁদে কেঁদে হয়রান। বাবা, সে তো নিজেকেই দোষারোপ করছে, কেন আমার চোখে চোখ রাখিনি। স্যার আমার সোজা বসে আছে, এক ধ্যানে আমার দিকে তাকিয়ে। হঠাৎ চোখ গেল স্যারের মায়ের দিকে। শান্ত করে মাথায় হাত শুয়ে পাশে বসলেন। বেলি, বয়স অনুযায়ী তুমি অনেক ছোট,
কিন্তু তার মানে এই না যে তুমি বেশি ছোট। অনেক কিছুই বুঝতে শিখেছ। ছেলের মুখে যখন শুনেছি সে তার থেকে 13 বছরের ছোট একটি মেয়েকে 4 বছর যাবৎ ভালোবাসে, বিশ্বাস করো নিজেরই কষ্ট হচ্ছিল। আমিও তো ভালোবেসে বিয়ে করেছি তৃষ্ণার বাবাকে। ভালোবাসা না পাওয়া প্রচণ্ড যন্ত্রণাদায়ক। যখন শুনলাম তুমি ওকে ভালোবাসো তখন তোমার ফ্যামিলিকে বিয়ের প্রস্তাব দিই। তারা রাজি হননি, কিন্তু তোমার কান্নাকাটি দেখে তোমার মা যেচে রাজি হয়েছেন। বয়সের ভেদাভেদ অনেক, কিন্তু তার থেকে বড় কথা ভালোবাসা। এখন এটা বলো, তুমি কি তৃষ্ণাকে বিয়ে করতে চাও? আমি হু হু করে কেঁদে উঠলাম। আমি তো তাকে নিজের করব পাওয়ার জন্য এত প্রার্থনা করলাম। আল্লাহ আমার ভালোবাসায় আমায় দিচ্ছে, তার থেকে খুশির আর কি আছে? প্রচণ্ড কান্না পাচ্ছে, কিন্তু তা খুশির কান্না। সবাই অবাক চোখে আমার দিকে তাকিয়ে। আমি কাঁদতে কাঁদতে বললাম, জি। সবাই হো হো করে হেসে ফেলল। মিনিট দশকের মাঝে কাজে আসলো, আর আগে আমাদের আংটি বদলিয়ে দিয়েছে মা। আমি চুপচাপ তাই করেছি যা আমায় করতে বলা হচ্ছে। দেখতে দেখতে স্যারের নামের 3 কবুল বলে ফেললাম। এই 3 কবুলের মাঝে আমি আমার ভালোবাসা পেয়ে গেলাম। সবাই আজ নানুর বাসায় রয়ে গেলাম। কাল নাকি স্যারের সাথে চলে যেতে হবে, কিন্তু আমার যেতে ইচ্ছা করছে না। মা বাবাকে রেখে যেতে মন চাইছে না। বিয়ের দিনে রাত্রে নাকি বাসর রাত হয়, অথচ আমার পড়ার রাত। বিছানায় বসে আইসিটির বই পড়ছি, আর আমার সামনে স্যার বই নিয়ে গ্লোবাল ভিলেজ নিয়ে বিশ্লেষণ দিচ্ছে। হাই, কাজিনগুলো দরজায় উকি দিচ্ছে আর হাসছে। আমি চুপচাপ তামাশা দেখছি, আর স্যার পড়িয়েই যাচ্ছে। কি শয়তান, দেখলো যে আমি রেগে আছি। কোথায় মানাবে তা না, উল্টো পড়াচ্ছে। আহমাক একটা। আমি রেগে আছি, আপনি 2 দিন যাবৎ আমাকে ফোন দেননি, আমার খবর রাখেননি, এই আমায় ভালোবাসেন? সে আমার দিকে ঝুঁকে গেল। কজ আমি তোমায় সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম, বাট তুমি আমায় 1000 ভোল্টের ঝটকা খাইয়ে দিলে। জানো কত কাঠখড় পুড়িয়ে সবাইকে রাজি করিয়েছি, কত কাহিনী করতে হয়েছে আমায়, জানো? কিভাবে জানবে? সব তো আমি করেছি। তুমি শুধু হু হু করে কেঁদেছ। ডাম্বো। আমি মুখটা ছোট করে বসে আছি, সে আবার আমায় পড়াতে শুরু করেছে। কিন্তু ঘুমে আমি ঢুলুঢুলু, বারবার ঘুমিয়ে পড়ছি আর জেগে উঠছি। স্যারের চোখ পড়তেই সে দ্রুত আমার কপালে চুমু খেলেন আর বলে উঠলেন, আমার বউ। মুহূর্তের মাঝে আমি কেঁপে উঠলাম। বউ আমি তার, আর সে আমার স্বামী। মুগ্ধ নয়নে তাকিয়ে আছি তার চোখে। সে আমার চোখে তাকিয়ে ধীরে ধীরে আমার পাশে বসে জড়িয়ে ধরলেন। আই লাভ ইউ বেলি, আই লাভ ইউ টু। সে আমায় আরও টাইট করে জড়িয়ে ধরলেন। অতিরিক্ত চাই তোমায়, নিজের থেকে বেশি। তাকে আরও টাইট করে জড়িয়ে নিয়ে আমিও মুখটা আলতো করে তার ঠোঁটে আমার ঠোঁট ছোঁয়ালো। আমিও তাকে চুমু দিতে লাগলাম। এখন আর ভালোবাসার সারা জীবন রঙিনে যাব, কারণ সে শুধু এখন আমার ভালোবাসা। সে অতিরিক্ত চাই যে তাকে, শুধুই তাকে চাই সারা জীবন। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবও করবেন। আর এরকম ধরনের আর গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো গল্প আপলোড হলে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে গল্পগুলো পেয়ে যান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। আল্লাহ হাফেজ।